আসসালামু আলাইকুম। সবাই হচ্ছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে নাও। সেটা হচ্ছে আমরা হচ্ছে আসসালামু আলাইকুম। এটা একটু ইটা করে নিলে তো সমস্যা নেই, এটা বোঝা যায় না। দেখ বোঝা যায় না বলতেছি আমি, তুমি বলো। হয়ে গেছে। তারপর কি অবস্থা? তারপর কম কেন? তাড়াতাড়ি জয়েন হও। সবাই জয়েন হয়ে যাও একটু। আমরা হচ্ছে লাস্ট ইয়ার এটা ইম্পর্টেন্ট একটাই হচ্ছে সলভ করবো ইনশাল্লাহ। তাহলে বেশ সুন্দর লাগতেছে না? আরে সেই তামিদ ভাই, তামিদ ভাই সেই সুন্দর লাগতেছে। তামিদ ভাই চুল ডোল গাড়ি সারা হয়ে গেছে। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু ভিডিওটা শেয়ার দিয়ে দাও। মাহমুদ ভাই, মাহমুদ ভাই তো আছে, মাহমুদ ভাই আসবে। তোমরা ভিডিওটা শেয়ার দিয়ে দাও, আমরা ক্লাসটা শুরু করে দেবো। দেখ কেমন আমি করে দে। আয় তোরা জয়েন করছস? নিচের কোন যোগটা একটা জটিল যোগ? নিচের কোন যোগটা একটা জটিল যোগ? বলো, নিচের কোন যোগটা একটা জটিল যোগ? নিচের কোন যোগটা একটা জটিল যোগ? কথাবার্তা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। আমরা শুরু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সবাই ঈদের দাওয়াত। কম কেন? একটু শেয়ার দিয়ে দাও, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, ক্লাস করো। ঠিক আছে, আমরা শুরু করি, চলো। আমাদের হচ্ছে শেষ করতে হবে। এটা এসিটা ছেড়ে যাও। আচ্ছা দেখো, সেটা হচ্ছে আমাদের আজকে হচ্ছে এই এই জায়গা থেকে শুরু করবো। সেটা লাস্ট ইয়ারের কোশ্চেন, যে আমাদের এগ্রিড যে আচ্ছা মানে ক্লাস্টার এগ্রিড যে লাস্ট ইয়ারের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমরা আজকে সলভ করবো ইনশাল্লাহ। কেমিস্ট্রির যে পার্টটা আছে সেটা আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। কারণ দেখো, তোমার যে মানে যে কোনো ভার্সিটিতে ভালো করতে হলে ওই ভার্সিটির প্রশ্ন প্যাটার্নটা হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে, প্রশ্ন মুখস্থ করা নয়, প্রশ্ন হচ্ছে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন মুখস্থ না করে হচ্ছে কি অ্যানালাইসিস হচ্ছে করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করি। আচ্ছা দেখো, 1 নম্বর কোশ্চেন বলছে কি যে নিচের কোনটি হচ্ছে যৌগটা হচ্ছে একটা জটিল যৌগ। নিচের কোন যৌগটা একটা কি জটিল যৌগ। আচ্ছা এখন দেখো, তোমার এখানে মনে হইতে পারে তাহলে আনসার হচ্ছে কোনটা হবে, এটা নিয়ে তোমরা সবাই হচ্ছে কনফিউজড। দেখো তোমার যে আল্লাহ দেখে মনে সবগুলাই মানে আনসার, সবগুলাই মানে দেখে অনেক বড় বড় যৌগ মনে হয় সবগুলাই মানে আনসার। দেখো এখন আমরা জানি কি জটিল যৌগ এটা কার বৈশিষ্ট্য, সবার আগে বলো। এই কোশ্চেনটা যে মানে না পারে তার হচ্ছে খুবই হচ্ছে হতাশাজনক একটা পারফরমেন্স তার। কারণ মৌলের পর্যাবৃত্ত ধর্মের একদম শুরুতেই আছে, সেটা হচ্ছে কি আমাদের যে তোমার কি অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য দেয়া আছে। আমি কি বলছিলাম, রঙিন প্রজাপতিতে মনে রাখা যায়। কি দিয়ে মনে রাখা যায়? রঙিন প্রজাপতিতে হচ্ছে মনে রাখা যায়। কি রঙিন প্রজাপতিতে হচ্ছে মনে রাখা যায় যে অবস্থান্তর মৌলের যে 5টা বৈশিষ্ট্য আছে এটা রঙিন প্রজাপতিতে মনে রাখা যায়। কি রঙিন যৌগ গঠন করে, পর হচ্ছে কি প্রবক রূপে জটিল যৌগ, পর হচ্ছে প্যারাচম্বক রূপে, পর হচ্ছে আরেকটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। তাহলে দেখো এই যে এই জদে হচ্ছে কি জটিল যৌগ, জদে হচ্ছে কি জটিল যৌগ, জদে হচ্ছে কি জটিল হচ্ছে যৌগ। আচ্ছা জটিল যৌগ গঠন করে, তাহলে কার বৈশিষ্ট্য? এটা কি অবস্থান্তর মৌল যারা আছে তাদের বৈশিষ্ট্য কি? আমাদের জটিল যৌগ গঠন করে কি অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। জটিল যৌগ গঠন করে কার বৈশিষ্ট্য? অবস্থান্তর মৌলের হচ্ছে বৈশিষ্ট্য। আচ্ছা তাহলে এখন দেখো, তোমার এখানে তুমি হচ্ছে একটু খুঁজে দেখো যে অবস্থান্তর মৌল কোনটা আছে। আচ্ছা ক্যালসিয়ামকে একটা অবস্থান্তর মৌল,
ধরো তুমি কিছুই বুঝো না, এখানে তো ক্যালসিয়াম কিছু নাই, কার্বন টার্বন আছে, কার্বন হাইড্রোজেন অবস্থান্তর মৌল হইতে পারে, তার মানে কি এটাও কি হওয়া সম্ভব না। আচ্ছা পরে দেখো এখানে কার্বন হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এগুলো কি একটাও কি অবস্থান্তর মৌল? একটাও কিন্তু অবস্থান্তর মৌল না। তাহলে দেখো এই যে সিলভার যেটা আছে, সিলভার তুমি না বুঝো কিন্তু বুঝতে যে যে বক্সটা আছে ডি ব্লক, ওই বক্সের মাঝখানে হচ্ছে তোমার কি অবস্থান করে, এর জন্য কি এটা কি অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল হয় কি সে হচ্ছে জটিল যৌগ গঠন করবে। তারপরে দেখো আরো হচ্ছে আমাদের স্পেসিফিক ব্যাখ্যা আকারে যদি আমরা যাই, তাহলে দেখো যদি আমাদের একটু হচ্ছে কি দেখো আমরা যদি একটু আরো ডিটেলস হচ্ছে যদি বলি একটু। আচ্ছা দেখো 1 নাম্বার এটাকে বলা হয় কি এসিটাইল ক্লোরাইড বলা হয়। কি বলা হয়? এসিটাইল ক্লোরাইড বলা হয়। এটার নাম কি? এসিটাইল ক্লোরাইড, যা কি একটা জৈব যৌগ। এসিটাইল ক্লোরাইড, এসিটাইল হচ্ছে ক্লোরাইড বলা হয়, যা কি জৈব যৌগ। জৈব যৌগ কি জটিল যৌগ? জৈব যৌগ হচ্ছে কি জটিল যৌগ না। আচ্ছা এরপর দেখো হচ্ছে এই যে এটার নাম কি ক্যালসিয়াম কি অক্সিক্লোরাইড, কি ক্যালসিয়াম। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে মুইসানি, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, অক্সিক্লোরাইড বা হচ্ছে অক্সিক্লোরাইড। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি একটা তোমার ব্লিচিং পাউডারের প্রধান উপাদান। এটা হচ্ছে কি আমাদের ব্লিচিং পাউডারের প্রধান উপাদান। ব্লিচিং পাউডার কি করে তোমার ময়লা অপরিষ্কার মানে পরিষ্কারের জন্য হচ্ছে কি করা হয়, ব্যবহার করা হয়। তার মানে কি এটাও কি আমাদের একটা জটিল যৌগ কিন্তু না। আচ্ছা এরপর দেখো হচ্ছে আমাদের এই যে এটা কি, এটা অ্যাসিড অ্যানহাইড্রেটের সংকেত। কার? অ্যাসিড অ্যানহাইড্রেট। কার সংকেত? অ্যাসিড অ্যানহাইড্রেট কি জৈব যৌগ, অ্যাসিডের জাতক অ্যানহাইড্রেট, অ্যাসিড অ্যানহাইড্রেট। তাহলে এটা কি, এটাও কি একটা জৈব যৌগ। মাঝখানে যেটা আছে এখন দেখো, তাহলে এটা হচ্ছে দেখো তোমার অবস্থান্তর মৌল বা হচ্ছে জটিল যৌগ হওয়ার মেইন শর্ত কি, সেটা হচ্ছে আমার অবশ্যই লিগ্যান্ড থাকতে হবে। কি থাকতে হবে? লিগ্যান্ড থাকতে হবে, প্লাস অবস্থান্তর মৌলের যে আয়নগুলো আছে সেটা থাকতে হবে। অবস্থান্তর মৌলের আয়ন প্লাস হচ্ছে লিগ্যান্ড, দুইজনের মধ্যে কি তোমার সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি হয়, তোমার যে জটিল যৌগ গঠিত কি হয়, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে কি হয়, তাদের মধ্যে জটিল যৌগ গঠিত হয়। এই যে দেখো তোমার এই যে সিলভার একটা কি অবস্থান্তর মৌল। আচ্ছা সাথে এই যে এমনি আমরা জানি না একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এমনি কি একটা স্ট্রং ফিল্ড মানে শক্তিশালী লিগ্যান্ড, কি স্ট্রং ফিল্ড, এমনি একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড হচ্ছে কি লিগ্যান্ড। তাহলে কি এমনি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সে কি করে, সে মুক্তজোড় ইলেকট্রন দাতা হিসেবে কাজ করে। কাকে ইলেকট্রন দান করে? সেটা কি সিলভার কি ইলেকট্রন হচ্ছে সে দান করে। সিলভার কি ইলেকট্রন দান করে কি সে কি এই যে তোমার ডাইএমিন সিলভার ক্লোরাইড হচ্ছে গঠন করে, ডাইএমিন সিলভার ক্লোরাইড হচ্ছে গঠন করে। এইটা হচ্ছে সংকেতটা হচ্ছে এরকম আসলে, যে এরকম এজি হচ্ছে কি তোমার অ্যামোনিয়া। এই যে এটা ব্র্যাকেট দিলেই তোমরা হচ্ছে বুঝতা, থার্ড ব্র্যাকেট দিলেই তোমরা বুঝতা, তাহলে হচ্ছে মানে তোমার জন্য সহজ হইতো চেনা যে এটা যে একটা জটিল যৌগ। তাহলে কি এটা হচ্ছে আমার প্লাস আয়ন আর এটা কি পুরাটা হচ্ছে মাইনাস, তাহলে কি সাথে আয়নিক যোগ বন্ধনও হচ্ছে গঠিত হয়। সো এইটা কি একটা জটিল যৌগ, এটা কি একটা জটিল যৌগ। সো জটিল যৌগ হইতে হলে মাস্ট আমার কি লাগবে, জটিল যৌগ হইতে হলে আমার মাস্ট কি লাগবে, অবশ্যই যে অবস্থান্তর ধাতু লাগবে, সাথে কি সাথে আমার যে লিগ্যান্ড লাগবে মাস্ট। এই দুইটা ছাড়া কিন্তু জটিল যৌগ হওয়া সম্ভব না, এই দুইটা ছাড়া কি জটিল যৌগ হচ্ছে হওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে কি এর মধ্যে আমার কি এই শর্তগুলাকে, এই যে সি নাম্বার অপশন যেটা আছে এই অপশন মানে শর্তগুলা সেই একমাত্র মানতেছে। এর জন্য আনসার কি, এর জন্য আনসার হচ্ছে কি আমাদের সি হচ্ছে কি সঠিক আনসার। এর জন্য সি হচ্ছে কি আমাদের সঠিক আনসার। আচ্ছা এরপর 2 নাম্বারটা বলছে কি নিচের কোন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে সবচেয়ে বেশি, কি সবচাইতে বেশি হচ্ছে ওই যে কোনটার ক্ষেত্রে। আচ্ছা দেখো, আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে কি, তড়িৎ ঋণাত্মকতা জিনিস হচ্ছে কি, আচ্ছা এইটা হচ্ছে দেখো সমযোজী বন্ধনে, কোন বন্ধনে, সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিজের দিকে ইলেকট্রন হচ্ছে কি তোমার মানে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু নিজের দিকে ইলেকট্রন হচ্ছে কি আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। আচ্ছা এখন তড়িৎ ঋণাত্মকতা কি, এটা মৌলের একটা পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ মৌলের ইলেকট্রন বিন্যাস চেঞ্জের ভিত্তিতে তোমার কি তড়িৎ ঋণাত্মকতাও চেঞ্জ হয়। ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হলে কি তার তড়িৎ ঋণাত্মকতাও হচ্ছে আমাদের চেঞ্জ এর ক্ষেত্রে হয়। আচ্ছা এখন তাহলে দেখো এখানে তোমার হচ্ছে NH2 NP3 এটা হচ্ছে কি তোমার ই আকারে দিয়েছে, মানে এখানে স্পেসিফিক মৌল আকারে দেয় না। তাহলে এটা কি হবে, এটা কোন নাম্বার গ্রুপ হবে, দেখো সর্বশেষ ইলেকট্রন পিতে গেছে, এর আগে এসে গেছে, তাহলে দুইটা যোগ করে দেবো আমরা। তাহলে দেখো 2 আর 3 কত 5, 2 আর 3 হচ্ছে 5, তাহলে কত সেটা হচ্ছে 15 নাম্বার গ্রুপ। কয় নাম্বার গ্রুপ, পিতে হলে কত 10 যোগ করতে হয় 15, তার মানে এটা কত 16 নাম্বার গ্রুপ। আচ্ছা এটা কত 17 নাম্বার গ্রুপ, আর এটা কত 18 নাম্বার, এটা কত, এটা হচ্ছে কত আমাদের, সেটা হচ্ছে এটা 2 হবে, 2 হবে, এটা কত 18 নাম্বার গ্রুপ। তার মানে দেখো এখানে যে কোনটার ক্ষেত্রে হচ্ছে এখন বেশি হবে। আচ্ছা এখন দেখো আমরা যদি একটু চিন্তা করি, দেখো যে আমাদের মৌলগুলা যে দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে, দ্বিতীয় হচ্ছে কি পর্যায়ের যে মৌলগুলো হচ্ছে আছে, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়। আচ্ছা শুরু হয়েছে কই থেকে, লিথিয়াম থেকে, কি লিথিয়াম, পর হচ্ছে কি লিথিয়াম, বেরিলিয়াম, পর হচ্ছে বোরন, পর হচ্ছে কার্বন, নাইট্রোজেন, হচ্ছে অক্সিজেন, হচ্ছে পর ফ্লোরিন, পর হচ্ছে কি আমাদের নিয়ন। আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। আচ্ছা এই ক্ষেত্রে মনে রাখবো প্রত্যেকটার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত হয়, জাস্ট শুরু করবা কই থেকে, এক তো আমাদের কি মূল ভিত্তি, তাহলে 1 থেকে শুরু করবো। লিথিয়াম কত, সেটা হচ্ছে 1 হয়, লিথিয়াম কত হয়
এটা হচ্ছে তরিতনাত্মক 1 হয়। পরেরটা কত 0.5 করে বাড়া যাবে, কত করে বাড়া যাবে প্রত্যেকটাতে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.5 করে বাড়া যাবে। তাহলে কি এখানে কত হবে 1.5, আচ্ছা এটাতে কত হবে 2.0, পরে হচ্ছে কি 2.5, এটা কি 3.0, আচ্ছা পরে 3.5, এটা কি 4.0। তার মানে আমাদের দেখো তোমার এই যে তোমার 17 নম্বর, এটা কি ফ্লোরিন কত 17 নম্বর রূপ, এটা 17 নম্বর রূপ, এটা কি 16 নম্বর রূপ, এটা কত 15 নম্বর রূপ, এটা 14 নম্বর রূপ, এটা হচ্ছে কি আমাদের 13 নম্বর হচ্ছে গ্রুপ। আচ্ছা তাহলে তুমি দেখো এখানে কি 17 নম্বর রূপের যে মৌলগুলো আছে তাদেরই কি হইতেছে আমাদের সবচাইতে বেশি হইতেছে। দেখো তোমার 4 হইছে, ফ্লোরিনের হচ্ছে তোমার কত হইছে 4 হইছে, সবচাইতে বেশি হইছে। কার তরিতনাত্মক কত সবচেয়ে বেশি হইতেছে, তোমার ফ্লোরিনেরটা কি হইতেছে সবচাইতে বেশি হইতেছে, ফ্লোরিনেরটা কি হইতেছে সবচাইতে হচ্ছে বেশি হইতেছে, বুঝছি, ফ্লোরিনেরটা কি হইতেছে সবচাইতে বেশি হইতেছে। এখন দেখো যদি আরেকটু আমাদের যে পরের যে তৃতীয় পর্যায়ের মৌলগুলো আছে এটা যদি আমরা লিখি, কি তৃতীয় পর্যায়, কোন পর্যায়, তৃতীয় হচ্ছে পর্যায়। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হয়, এই ক্ষেত্রে শুরু হয়েছে কই সোডিয়াম থেকে, সোডিয়াম পর হচ্ছে ম্যাগনেসিয়াম, আচ্ছা পর হচ্ছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম হচ্ছে পরে সিলিকন, পর হচ্ছে ফসফরাস, সালফার হচ্ছে পরে হচ্ছে ক্লোরিন। তাহলে দেখো এই ক্ষেত্রে হচ্ছে তুমি কত করে হচ্ছে বাড়াবা। আচ্ছা এটা শুরু হয়েছে কত থেকে 3 নাম্বার পর্যায়ে হইতেছে, তাহলে এখানে ডিফারেন্স কত হবে 0.3 ডিফারেন্স হবে, কত ডিফারেন্স হবে 0.3 ডিফারেন্স হবে। তাহলে শুরু করবো আমি কত 0.9 থেকে শুরু করবো, 0.9 থেকে শুরু করবো, প্রত্যেকটাতে কত করে বাড়াই যাবো 0.3 করে বাড়াই যাবো, কত করে বাড়াই যাবো 0.3 করে হচ্ছে বাড়াই যাবো, প্রত্যেকটাতে কত করে বাড়াই যাবো 0.3 করে হচ্ছে বাড়াই যাবো, ঠিক আছে। আচ্ছা প্রত্যেকটাতে কি করবো আমি 0.3 করে বাড়াচ্ছি, তাহলে দেখো এটা কত আছে 0.9, এটা কত আছে 0.9, তার মানে কত করে বাড়াচ্ছ 0.3 করে বাড়াচ্ছ, তাহলে এটা কত হবে 1.2। আচ্ছা পরে এটা কত হবে 1.5, এটা কত হবে সেটা হচ্ছে আমাদের 1.8। আচ্ছা এরপরে এটা কি হবে তোমার 2.1, ফসফরাসটা কি হবে 2.1 হচ্ছে হবে, প্রত্যেকটাতে আমি 0.3 করে বাড়াই যেতেছি। আচ্ছা আর এই ক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে 2.5 হয়, আর এটা কত 3 হয়, এটা কি একটু দুইটার মধ্যে লাস্টের দুইটার মধ্যে কি হয় একটু ব্যতিক্রম হচ্ছে, আমাদের স্বাভাবিক নিয়মের হয়। তাহলে দেখো তুমি প্রথমটার যে দ্বিতীয় পর্যায়ের মৌল আছে এই ক্ষেত্রে কত করে বাড়া যাবা 0.5 করে বাড়া যাবে, কত করে বাড়া যাবা 0.5 করে বাড়াই যাবা। সেকেন্ড পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে এই উল্টাপাল্টা কমেন্ট করবা না কিন্তু ক্লাসে, উল্টাপাল্টা কমেন্ট করবা না ক্লাসে, হচ্ছে যে ক্লাস করতে আসতো ক্লাস করবা, ঠিক আছে। আচ্ছা তাহলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কত আমি 0.5 করে হচ্ছে বাড়াই যাবো, 0.5 করে বাড়াই গেলে হচ্ছে আমি যে আর হচ্ছে কি মুখস্থ করতে হইতেছে না, জাস্ট সিরিয়াল তো আমরা সবাই জানি যে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.5 করে বাড়াইতে হয়, তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে কত 0.3 করে হচ্ছে বাড়াইতে হয়। তাহলে এখানে দেখো তুমি সবচেয়ে হচ্ছে তরিতনাত্মক মৌল কোনটা হইতেছে, এই যে দেখো তোমার 17 নম্বর রূপের যে মৌলগুলো আছে এরা কি হইতেছে তোমার সবচাইতে বেশি হইতে, তার তরিতনাত্মক মান কি হইতেছে সবচাইতে বেশি হইতেছে, মানে তার ইলেকট্রন মানে আকর্ষণ করার ক্ষমতা কি সবচাইতে বেশি, ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা সবচাইতে বেশি। এখন বলতে পারো তাহলে ভাই নিয়ন তো হচ্ছে যে 18 নম্বর রূপ যেটা আছে ওইটা তো আরো হচ্ছে ওই পাশে আছে, তার মধ্যে আরো বেশি হওয়ার কথা, কিন্তু এটা যে ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের কি হয় এটা কি হয় শূন্য হয়, তাদের ক্ষেত্রে আমার কি তরিতনাত্মকতার মান কত হয় শূন্য হয়, মানে তার ইলেকট্রন ত্যাগ করার কোনো হচ্ছে মানে ইচ্ছাও নাই, তার ইলেকট্রন কোনো গ্রহণ করার ইচ্ছাও নাই, কারণ সে কি নিষ্ক্রিয়, সে কি আছে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো এই যে আমাদের যে কি নিষ্ক্রিয় গ্যাস যারা আছে, নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের ক্ষেত্রে কি হয় আমাদের শূন্য হয়, তাদের ক্ষেত্রে কি হয় আমাদের হচ্ছে তরিতনাত্মকতার মান কি হয় শূন্য হয়, তাদের ক্ষেত্রে কি হয় শূন্য হচ্ছে হয়। তাহলে এই ক্ষেত্রে আনসার আমাদের কোনটা হইতেছে, তোমরা কি বলছো এটার আনসার কি, দেখি সবাই বলছো নাকি, এটা কি বলছো না, এটা হচ্ছে তাহলে কি এই যে দেখো NH2 17 নম্বর রূপ আমরা যেটা দেখছি, তাহলে কি সি হচ্ছে কি আমাদের সঠিক আনসার, সি হচ্ছে কি তাহলে আমাদের সঠিক আনসার, সি হচ্ছে কি আমাদের সঠিক আনসার। আচ্ছা এরপর দেখো হচ্ছে বলছে কি যে এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি বলছে, আচ্ছা বলছে যে হচ্ছে N2+ হচ্ছে কি হেবারবোস পদ্ধতি সাম্যাবস্থায় বিক্রিয়ার ক্ষেত্রে KC এর হচ্ছে একক কোনটা, কি KC এর একক হচ্ছে কোনটা, KC সাম্য ধ্রুবক। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে একক হচ্ছে আমরা কেমনে বের করব। আচ্ছা এখন তুমি যদি এইভাবে, এই ক্ষেত্রে আমরা জানি কি KPKC এর কোনো একক নাই, কি KPKC এর হচ্ছে কি KPKC বা হচ্ছে যত ধ্রুবক আছে KW বা যত কিছু আছে KB বলো KB বলো হচ্ছে K বলো, এদের ক্ষেত্রে কি কোনো একক কি নাই, কি নাই একক হচ্ছে নেই, একক কি নেই, কিন্তু এদের ক্ষেত্রে কি বিক্রিয়া ভেদে এদের ক্ষেত্রে কি ব্যতিক্রম দেখা যায়, বিক্রিয়া ভেদে কি দেখা যায় এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়, তবে মানে ওভারঅল বলা চলে কি এদের ক্ষেত্রে কোনো একক নাই, কিন্তু কি বিক্রিয়া ভেদে বলছি কি আমরা এদের ক্ষেত্রে একক দেখা যায়। তাহলে কি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি আমার একক হচ্ছে দেখা যায়। এখন একক আমি কেমনে বের করবো, দেখো একক বের করার শর্ট ট্রিক্সটা হচ্ছে কি আমাদের এককগুলা কেমনে বের করবো, আমরা এককগুলা কেমনে হচ্ছে বের করবো, এই সূত্র হচ্ছে কি দেখো তুমি কেসি এর একক বের করার সূত্র হচ্ছে কি মোল পার লিটার, আমরা জানি কি কেসি মানে কি ঘনমাত্রা, কেসি মানে কি বোঝায় ঘনমাত্রাগুলো হচ্ছে গুণফল বোঝায়। আচ্ছা তাহলে ঘনমাত্রা একক আমরা জানি কি মোল পার লিটার। আচ্ছা ইনটু হচ্ছে আমাদের কি হবে ওটার উপরে কি হবে সেটা হচ্ছে ডেল এন হবে, কি হবে সেটা ডেল এন হবে। আচ্ছা এখন ডেল এন কি সেটা হচ্ছে কি ডেল এন হচ্ছে কি উৎপাদের মোল, কি উৎপাদের মোল মাইনাস উৎপাদের মোট মোল মাইনাস মোট মোল মাইনাস হচ্ছে কি তোমার বিক্রিয়কের মোট মোল মাইনাস কি বিক্রিয়কের মোট মোল, কি মাইনাস বিক্রিয়কের মোট মোল, উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের
মোট হচ্ছে মোল, এটা কি আমাদের ডেল এন বোঝায়, এটা কি বোঝায় ডেল এন হচ্ছে বোঝায়। তাহলে এটা কি আমাদের কেসির একক বের করার সূত্র, কি কেসির একক বের করা হচ্ছে সূত্র। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা একটু বের করে ফেলি যে কেসির এককটা কি হবে। তাহলে দেখো উৎপাদক কয়মাল আছে 2 মোল, 2 মাইনাস, আচ্ছা তোমার হচ্ছে বিক্রয় কয়মাল আছে 3 আর হচ্ছে 4, তাহলে কি 2 - 4, তার মানে আনসার কত, ডেল এর মান কত আসতেছে আমাদের -2, ডেল এর মান কত আসতেছে আমাদের -2। এখন জাস্ট এইখানে নিয়ে এসে ডেল এর মানটা বসাই দিই, তাহলেই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে দেখো কেসি আমাদের কি বসাইতে পারি, কেসি সমান হচ্ছে কি মোল পার লিটার ইনটু হচ্ছে আমাদের ডেল এর মান কত পাইছি -2, ডেল এর মান কত পাইছি এটা হচ্ছে -2, তাহলে -2 এখানে জাস্ট কি হবে, তাহলে দেখো আমাদের কি হবে যে মোল ইনভার্স 2 ইনটু হচ্ছে কি, দেখো এটা কি ইনভার্ট মানে মাইনাস আছে, মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, তাহলে কি লিটার স্কয়ার কি হয়ে যাবে, লিটার স্কয়ার হয়ে যাবে। তাহলে কি পার মোল স্কয়ার ইনটু হচ্ছে লিটার স্কয়ার, পার মোল স্কয়ার ইনটু লিটার স্কয়ার। আনসার কি হইতেছে তোমার, আনসার কি হইছে, ডি যারা বলছো তারাই হচ্ছে কি তোমার যে আসলে মানে হচ্ছে আনসারটা তাদেরটা সঠিক হইছে, আনসার কি হইছে তাদেরটা সঠিক হচ্ছে। আচ্ছা আরেকটা ক্ষেত্রে ধরো তোমাদের আরেকটা উদাহরণ যদি দেই, এই ক্ষেত্রে দেখো তোর হচ্ছে আমাদের n2 প্লাস হচ্ছে কি 3h2, এটা কি উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের 2m মনে হচ্ছে উৎপন্ন করে। আচ্ছা এই ক্ষেত্রে ধরো আমাদের কেসির একক আসছে, এবার কি কেপির একক আসতে পারে না, কিসের কেপির একক আসতে পারে না, যদি বললো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কেপির একক হচ্ছে কি, এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপির একক কি, সো এটা কেমনে বের করবো আমরা, এটা হচ্ছে কেপি মানে কি বোঝায়, চাপ বোঝায়, চাপের একক আমরা কি জানি এটিএম, চাপের একক কি জানি এটিএম, তাহলে এটা বের করার সূত্র হচ্ছে কি আমাদের হচ্ছে এটিএম টু দি পাওয়ার হচ্ছে ডেল এন, কি এটিএম টু দি পাওয়ার হচ্ছে কি ডেল এন, এটা কি আমাদের কেপি বের করার সূত্র, মানে কেপি বের করার শর্ট ট্রিক্স, কেপি বের করার শর্ট ট্রিক্স হচ্ছে কি, তাহলে এটিএম টু দি পাওয়ার হচ্ছে ডেল এন, কারণ কি এটা মুখস্থ কিন্তু করুন না, ঘনমাত্রাই তো ঘনমাত্রা মানে মোল পার লিটার, আর চাপ মানে কি এটিএম, সো কোনটার মধ্যে কোনটা হবে এটা নিয়ে কনফিউজড হচ্ছে হয় না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি দেখো জাস্ট মানটা বসাই দিই, ডেল এর মান আমরা কত পাইছি -2, 2 মাইনাস হচ্ছে 4, তার মানে আনসার কত পাইছি -2 পাইছি ডেল এর মান, তাহলে কি এটিএম হচ্ছে কি এখানে ডেল এর মানটা -2%, তার মানে এই ক্ষেত্রে কেপি রাখবো আমার কি হইতেছে এটিএম ইনভার্স হচ্ছে 2, এটিএম ইনভার্স, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি কিসের একক, এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে কেপির একক, এই বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কেপির একক। আচ্ছা এখন তাহলে তোমাদের আরেকটা বিক্রিয়া হচ্ছে আমি যদি একটু দেই, দেখো ধরো H2 প্লাস বললাম I2, H2 প্লাস হচ্ছে I2 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে 2HI উৎপন্ন করছে, 2HI হচ্ছে উৎপন্ন করছে। এই ক্ষেত্রে তাহলে কেপি আর হচ্ছে কেসির একক কি হবে একটু বলবা তোমরা, কেপি আর কেসির একক কি হবে এটা হচ্ছে তোমরা কমেন্টে বলবা, কেপি এবং কেসির একক কি হবে সবাই বলবা, সবারটা হচ্ছে আমি আনসার চাই যে হচ্ছে এইটার কি হবে, যে আমাদের এই যে হাইড্রোজেন আয়োডাইডের যে বিক্রিয়াটা আছে এটা হচ্ছে কি হবে, এটার আনসার হচ্ছে কি হবে যে কেপির একক কি হবে, কেসির একক কি হবে, এখানে কেপির একক কি হবে, কেপির একক কি হবে এবং কেসির একক হচ্ছে কি হবে, এটা হচ্ছে সবাই বলবা, এটা সবাই বলবা, ঠিক আছে। যদি আমরা বুঝে থাকি যে আমাদের সূত্র কি ছিল, যে এর ক্ষেত্রে কেসির ক্ষেত্রে কি ছিল মোল পার লিটার ইনটু হচ্ছে কি ডেল এন, মোল পার লিটার ইনটু ডেল এন, আর হচ্ছে কেপির একক কি ছিল এটিএম টু দি পাওয়ার হচ্ছে ডেল এন, এটিএম টু দি পাওয়ার হচ্ছে কি ডেল এন। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে দেখো তোমাদের ডেল এন এর মান যদি আমরা কি, ডেল এন কি উৎপাদের হচ্ছে মোট মোল মাইনাস বিক্রয়ের মোট মোল। আচ্ছা উৎপাদে কয় মোল আছে 2 মোল, 2 মাইনাস হচ্ছে বিক্রয়ের মোল আছে 1 মোল, 1 মোল 2 মোল, তাহলে 2 - 2 তার মানে কত 0, তার মানে কি হইতে 0 আসতে, তাহলে কি আমাদের উৎপাদের মূল সংখ্যা কি আসতে 0 আসতে, মানে ডেল এর মান কি আসতেছে 0 আসতেছে। আচ্ছা এখন যদি দেখো এখানে নিয়ে 0 বসাও, যে কোনো কিছুর উপর 0 বসানো মানে কি বোঝায়, সেটা হচ্ছে 1 বোঝায়, যে কোনো কিছুর উপর 0 মানে কি বোঝায়, সেটা হচ্ছে 1 বোঝায়। তার মানে কি হইতেছে কেপি আর হচ্ছে কি তোমার কেপি সমান কত আসতেছে 1 আসতেছে, কেসি সমান কত আসতেছে সেটা হচ্ছে 1 হচ্ছে আসতে। তার মানে কি তুমি এই বিক্রিয়া থেকে কি বুঝলা, এই বিক্রিয়ার কি কেপি কেসির কোনো কি নাই, একক হচ্ছে নাই, কেপি কেসির কোনো একক হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি নাই, তাহলে কি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি একক হচ্ছে নেই, এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো কি একক নেই, ঠিক আছে। সো যে কোনো কোশ্চেন আসলে যেন আমরা এখান থেকে পারি। কে যেন বলতেছিলা ডি এর ক্ষেত্রে কি বলতেছিলা, এই যে দেখো আমরা বলছি কি সূত্র ছিল আমাদের মোল পার লিটার আর হচ্ছে উপরে হচ্ছে ডেল এন ছিল। আচ্ছা ডেল এন এর মানটা আমরা দেখো বের করছি যে ডেল এন কি উৎপাদের মোট মোল মাইনাস হচ্ছে বিক্রিয়কের মোট মোল, তাহলে উৎপাদে কয় মোল আছে 2 মোল মাইনাস তোমার বিক্রিয়কের হচ্ছে মোট মোল, যে আমরা চিন্তা করি 3 আর 1 হচ্ছে 4, তার মানে কত হবে আমাদের বিয়োগ করলে কত হয় -2 হয়। তাহলে দেখো ডেল এন মানে আমরা -2 বসাইছি। আচ্ছা বসানোর পরে দেখো এইখানে যে আমরা যদি গুণন করে দিই তাহলে কি মোল ইনভার্স 2 হবে না, ইনটু হচ্ছে দেখো এই যে মাইনাস আছে, এই যে মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কি এই যে লিটার স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য আনসার হচ্ছে ডি হইছে, এর জন্য কি হইছে আনসার ডি হইছে, বুঝছি। আচ্ছা সো এটা কেপি কেসি থেকে কোনো একক আসলে ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা এরপর দেখো বলছে কি যে 4 নাম্বার কোশ্চেন বলছে যে নিচের হচ্ছে উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাস সমূহের মধ্যে কোনটাকে নীরব ঘাতক গ্যাস বলা হয়, কি বলা হয় নীরব ঘাতক গ্যাস হচ্ছে কোনটাকে বলা হয়, নীরব ঘাতক গ্যাস কোনটাকে বলা হয়। আচ্ছা দেখো এখানে আনসার অনেকগুলো আছে, যে কোনটা হচ্ছে আনসার হচ্ছে হবে, দেখো এই যে নাইট্রিক অক্সাইড যেটা সেটা কি তোমার নিরপেক্ষ অক্সাইড, এটা কি গঠন করে নিরপেক্ষ অক্সাইড গঠন করে, কি অক্সাইড গঠন করে নিরপেক্ষ অক্সাইড হচ্ছে গঠন করে,
নিরপেক্ষ অক্সাইড গঠন করে। আচ্ছা এগুলো মনে রাখা যায় কি দ্বারা? আমরা বলছিলাম কি দ্বারা? কোনো পানি নেই দ্বারা কি মনে রাখা যায়? কোনো পানি নেই, কোনো কি নেই? পানি হচ্ছে নেই। এটা দ্বারা হচ্ছে কি মনে রাখা যায় যে আমাদের নিরপেক্ষ অক্সাইড হচ্ছে কি গ্যাস? কোনো দিয়ে হচ্ছে কার্বন মনোক্সাইড, আচ্ছা পানি দিয়ে হচ্ছে কি পানি নিজে, আচ্ছা আর নেই দিয়ে হচ্ছে কি তোমার নাইট্রাস অক্সাইড, আর হচ্ছে কি তোমার নাইট্রিক অক্সাইড। এইটা হচ্ছে কি আমাদের, এগুলো কি আমাদের নিরপেক্ষ অক্সাইড হিসেবে কাজ করে, এগুলো কি আমাদের নিরপেক্ষ অক্সাইড হিসেবে কাজ করে। আচ্ছা সালফার ডাইঅক্সাইড কি তোমার একটা অম্লধর্মী গ্যাস, কি অম্লধর্মী, কি অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী। কেন? আমরা জানি কি সালফার একটা অধাতু, অধাতুর অক্সাইড কি হয়? অম্লধর্মী হয়। অধাতুর অক্সাইড অম্লধর্মী হয়, অধাতুর অক্সাইড কি হয়? অম্লধর্মী হয়, অধাতুর অক্সাইড অম্লধর্মী। তার মানে সালফার ডাইঅক্সাইড কি একটা অম্লধর্মী গ্যাস। আচ্ছা পরে হচ্ছে পেন্স পারক্সিয়াসাইনাইট্রেট, এটা কি করে তোমার মিশ্র বায়ু দূষক সৃষ্টি করে। কি দূষক? মিশ্র বায়ু দূষক। কোন দূষক? মিশ্র বায়ু দূষক সৃষ্টি করে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার স্মোক বলা হয়। এটাকে বলা হয় কি মিশ্র বায়ু দূষক, কি তোমার যে নিচু আকাশে তোমার ভোরবেলা কি নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে, এটাকে বলা হয় কি তোমার হচ্ছে মিশ্র বায়ু দূষক, বা পেন্সকে হচ্ছে মিশ্র বায়ু দূষক বলা হয়। এই ক্ষেত্রে তোমার পিএইচটা কত হয়? এই ক্ষেত্রে পিএইচ হচ্ছে হয় আমার হচ্ছে 2 হয়। পিএইচ কত হয়? সেটা হচ্ছে 2 হয়, কারণ দুইটা জিনিস এখানে স্মোক আর হচ্ছে ফগ, দুইটা জিনিস থাকার কারণে কি হয়? স্মোক এবং ফগ থাকার কারণে, দুইটা জিনিস থাকার কারণে এক এক করে হচ্ছে 2 হয়। এই ক্ষেত্রে পিএইচ হচ্ছে হয়। আচ্ছা এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে আসে যে পেন্সের সংযুক্তে কি 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 থাকে, এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি দেখো তোমার, সেটা কি নাইট্রিক অক্সাইড, পরে হচ্ছে তোমার ওজন, অক্সিজেন আর হচ্ছে কি ওজন, হচ্ছে এই তিনটা জিনিস তোমার এই ক্ষেত্রে হচ্ছে থাকে। তাহলে কি নাইট্রিক অক্সাইড, ওজন আর হচ্ছে কি তোমার যে নাইট্রিক অক্সাইড, ওজন এবং এই তিনটা জিনিস হচ্ছে এই ক্ষেত্রে থাকে। সো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস লাগবে আমাদের, ঠিক আছে? এটা কি? আচ্ছা দেখো তাহলে বলতেছি কি আমরা যে দুইটা জিনিস, যে নাইট্রিক অক্সাইড, পরে হচ্ছে কি নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে ওজন, এই তিনটা জিনিস তোমার এই ক্ষেত্রে কি তাহলে পেন্সের ক্ষেত্রে থাকে, পারক্সিয়াসাইনাইডের ক্ষেত্রে এই তিনটা জিনিস হচ্ছে থাকে, ঠিক আছে? সো খুবই ভালোভাবে এটা জানা রাখবে। আর হচ্ছে বাকি যে এটা আছে তাহলে কি কার্বন মনোক্সাইড, এটা কি আমাদের সেটা হচ্ছে যে তোমার নীরব ঘাতক হিসেবে কাজ করে। সে কি করে? আমরা জানি কি হিমোগ্লোবিনটা কি অক্সি হিমোগ্লোবিন রূপে পরিবাহিত, হিমোগ্লোবিনটা কি আমাদের অক্সি হিমোগ্লোবিন রূপে মানে রক্তের মধ্যে পরিবাহিত হয়। কিন্তু এই যে তোমার এই যে কার্বন মনোক্সাইড যে ভাই আছে, সে কি করে? সে হচ্ছে হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন গঠন করতে বাধা দেয়। সে কি করে? কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। সে কি করে? কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে। সে বলে ভাই তোমার তো কষ্ট করতে হবে না, আমি তোমার নতুন জিনিস মানে নতুন জিনিস দিয়ে দিতেছি, তোমাকে কি নতুন জিনিস হচ্ছে দিয়ে দিতেছি, ঠিক আছে? বুঝছি? হ্যাঁ তোমার হাইড্রোকার্বন আছে, হাইড্রোকার্বন আছে, ঠিক হ্যাঁ হাইড্রোকার্বন আছে, তবে হাইড্রোকার্বনটা অপশনে হচ্ছে আসে না। তোমার এমসিকিউতে আসবে কি যে পেন্সের সংযুক্তি কি কি আছে, এই তিনটা থাকবে তোমার, বাকি যেটা থাকবে না ওইটা হচ্ছে আনসার হবে, ঠিক আছে? হাইড্রোকার্বনও আছে আমাদের, সেটা হচ্ছে আছে, সেটাও জানা রাখবো একটু আমরা, ঠিক আছে? তাহলে বললাম কি আমাদের বুঝছি, তাহলে এটা হচ্ছে আমাদের জানা রাখবো, বুঝছি? তাহলে এটা কি কার্বন, কি কার্বন মনোক্সাইড যেটা আছে এটা কি আমাদের সে নীরব ঘাতক হিসেবে কাজ করে, সে কার্বক্সি হিমোগ্লোবিন গঠন করে, অক্সি হিমোগ্লোবিনের ক্ষেত্রে বাধা দেয়। আচ্ছা এরপর দেখা হচ্ছে আমাদের কি বলছে গ্লুকোজের হচ্ছে কি আলোক সমানোর সংখ্যা কয়টা, আলোক সমানোর সংখ্যা হচ্ছে কয়টা। আচ্ছা আলোক সমানো নির্ণয়ের হচ্ছে সূত্র হচ্ছে কি 2 টু দি পাওয়ার হচ্ছে n, 2 টু দি পাওয়ার হচ্ছে কি n। আচ্ছা n সমান কি? n সমান হচ্ছে আমাদের কাইরাইল কার্বন সংখ্যা, কাইরাইল হচ্ছে কার্বন সংখ্যা। আচ্ছা এখন বলতে পারে কাইরাইল কার্বন কি? যার 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকবে, যার কার্বনের 4 হাতে 4টা, ধরো একটা এখানে কার্বন আমি দিলাম, ধরো এখানে আমি ধরো দিলাম n, কথার কথা দিতে ধরো n h এখানে দিলাম, পরে দেখে দিলাম আর এখানে ধরো হচ্ছে দিলাম আমি ns হচ্ছে 2। আচ্ছা ধরো এখানে আমি দিলাম হচ্ছে কি দিব, ধরো আমি এখানে দিলাম হচ্ছে অ্যাসিড দিলাম। আচ্ছা দেখো এখানে কি এই যে কার্বনটা আছে তার 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে না, এখানে কি অ্যাসিডের মূলক, এখানে অ্যামিনের মূলক, আর এখানে H, 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে। তার মানে যার 4 হাতে 4টা ভিন্ন জিনিস থাকে কার্বনের, সেইটাকে বলা হয় কি আমাদের কাইরাইল কার্বন। তাহলে এই কার্বনকে আমার কি বলা হবে? কাইরাইল কার্বন, স্টার দ্বারা হচ্ছে প্রকাশ করা, এটাকে বলা হয় কি আমাদের কাইরাইল কার্বন বলা হইতেছে। আচ্ছা এখন তাহলে বলছে গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে আমাদের কাইরাইল কার্বন হচ্ছে কয়টা আছে? গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কি যে এইখানে কয়টা হচ্ছে আলোক সমানোর সংখ্যা আছে? তাহলে সূত্র কি হবে? আমি গ্লুকোজের সংকেত কি আমি জানি, গ্লুকোজের সংকেত কি জানি? C6 হচ্ছে H12 হচ্ছে O6, C6 H12 O6। এটাকে তুমি হচ্ছে সংকেত আকারে রাখি, এটাকে যদি আমি তোর হচ্ছে যে স্ট্রাকচার আকারে লিখি, দেখো তাহলে এটা কি হয়? CH3 2 কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 5 হচ্ছে 6, 1 2 3 4 5 6। আচ্ছা তাহলে দেখো এখন যদি আমি এটাকে যদি স্ট্রাকচার আকারে লিখি, স্ট্রাকচার আকারে হচ্ছে লিখলে কি হবে? তাহলে দেখো এখানে H, এখানে কি হবে? OH, এখানে কি H OH, H হচ্ছে OH, তাহলে হচ্ছে H OH
এইচ হচ্ছে OH। আচ্ছা, তাহলে দেখো এখানে তোমার যে কাইরাইল কার্বনটা কেমনে হয়, তুমি মনে রাখবা যে ফার্স্টের যে কার্বনটা আছে এবং লাস্টের যে কার্বনটা আছে এই দুইটা বাদ যায় সবসময়, তাদের ক্ষেত্রে কাইরাইল কার্বন হওয়া সম্ভব না। কেন? কারণ দেখো এই যে কার্বন আছে তার কি 4 হাতের মধ্যে 3 হাতে কি আছে, হাইড্রোজেন আছে, 3 হাতে কি হচ্ছে তোমার হাইড্রোজেন আছে। আচ্ছা, 3 হাতে 3টা সেম জিনিস থাকলে সেক্ষেত্রে কাইরাইল কার্বন হওয়া সম্ভব? হওয়া তো সম্ভব না। তার মানে কি এটার ক্ষেত্রে হওয়া সম্ভব না আমাদের কাইরাইল কার্বন, এটার ক্ষেত্রে হওয়া সম্ভব না। তাহলে কি দুইটা তোমার বাদ, তার মানে মাঝখানে যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কাইরাইল কার্বন হওয়া সম্ভব। কেমনে হয়েছে দেখো দেখাই। এই যে দেখো এই যে এই কার্বনটা চিন্তা করলে, এই কার্বনের এক হাতে তোমার কি আছে হাইড্রোজেন আছে, এক হাতে OH আছে, এক হাতে CH3 আছে, আর আরেক হাতে কি তোমার বাকি পুরাটা আছে না। তার মানে তার 4 হাতে কি 4টা ভিন্ন জিনিস। তার মানে কি আমি এটা বলতে পারি, এটাকে বলতে পারি কাইরাইল কার্বন আমি বলতে পারি। আচ্ছা, এরপর এই কার্বনের ক্ষেত্রে আমরা চিন্তা করলে এক হাতে H আছে, এক হাতে OH আছে, এক হাতে কি পুরা নিচের পুরাটা আছে, আর এই যে উপরের হাতে কি উপরের পুরাটা আছে। তার মানে কি তার 4 হাতে 4টা ভিন্ন জিনিস। তার মানে কি এইটাও কি একটা কাইরাইল কার্বন। সেম ভাবে আমার এইটাও কাইরাইল কার্বন হবে, এইটাও কি কাইরাইল কার্বন হবে। ঠিক আছে, তাহলে কাইরাইল কার্বন কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। তাহলে জাস্ট এখানে নিয়ে এসে বসাই। তাহলে কাইরাইল কার্বন কত পাইছি? এন সমান কত পাইছি? এন সমান পাইছি হচ্ছে 4। এন সমান কত পাইছি? তাহলে এন সমান পাইছি আমি 4। জাস্ট এখন এইখানে বসাই দাও তুমি, টু টু দি পাওয়ার হচ্ছে 4। তার মানে কত হবে? সেটা হচ্ছে আমাদের কত হবে? 16টা। কতটা হবে? 16টা হচ্ছে হবে। কত হবে? 16টা হবে। সহজ কথা। ধরো তোমার কাছে বললো যে হচ্ছে গ্লুকোজ না বলে ধরো আমাদের যে কোনো পেন্টোজ বললো। কত বললো? ধরো হচ্ছে পেন্টোজ বললো। আচ্ছা, যে পেন্টোজ হচ্ছে আলোক সমান সংখ্যা হচ্ছে কয়টা? তাহলে বলছি কি ফার্স্ট কার্বন লাস্ট কার্বন হচ্ছে বাদ দিয়ে দেবে। তার মানে কত? 2 বাদ দিয়ে দেবা। পেন্টোজ থেকে হচ্ছে 5, পেন্টোজ মানে কত? 5 কার্বন। 5 কার্বন থেকে কত? 2 বাদ দিয়ে দেবে, মাইনাস হচ্ছে 2 কার্বন। তার মানে কত থাকবে? 3 কার্বন। জাস্ট তাহলে কি 3টা কাইরাইল কার্বন আছে। তাহলে এর সূত্র কি? 2 টু দি পাওয়ার 10। তাহলে কি 2 কিউব মানে কয়টা? 8টা হচ্ছে। পেন্টোজের ক্ষেত্রে কয়টা হচ্ছে আলোক সংখ্যা সমান হবে? 8টা হচ্ছে হবে। সো এরকম যদি বড় বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে ফার্স্ট কার্বন এবং লাস্ট কার্বন কি বাদ দিয়ে দিবা, মাঝখানে যতটা থাকবে অতটাই হচ্ছে আনসার। মাঝখানে যতগুলো থাকবে সেটাই কি আমাদের n এর মান হচ্ছে হবে। ঠিক আছে, তাহলে আনসার কত হয়েছে? সেটা হচ্ছে আমাদের 16 হচ্ছে আমাদের আনসার হয়। 16 হচ্ছে কি আমাদের আনসার এই ক্ষেত্রে হইতেছে। আচ্ছা, বলছে স্টারের হচ্ছে কি সাধারণ সংকেত কোনটা? স্টারের সাধারণ সংকেত কোনটা? আচ্ছা দেখো এটা হচ্ছে আমরা জানি কি এসিডের সংকেত জানি কি RCO হচ্ছে H, RCO হচ্ছে H। আচ্ছা, এখন দেখো তোমার এসিডের কয়টা জাতক আছে? এসিডের জাতক কয়টা জাতক আছে? এসিডের জাতক হচ্ছে আছে 4টা। এসিডের জাতক কয়টা? সেটা হচ্ছে 4টি। এসিডের জাতক কয়টা? 4টা আছে। এখন জাতক মানে কি? জাতক মানে তুমি যে প্রধান একটা বিক্রিয়া থেকে তুমি কি কি আর উৎপন্ন করতে পারতেছো। তাহলে এসিডে দেখো এই যে তুমি এসিডটা আছে, এই এসিডের দেখো তুমি এই যে COH, এই যে OH টা আছে না, এই OH এর পরিবর্তে তুমি এখানে নিয়ে এসে যা বসাবা সেইখান থেকে কি উৎপন্ন হয়? তোমার জাতক উৎপন্ন হয়। এরকম 4টা জাতক হচ্ছে কি এসিডের ক্ষেত্রে হয়। 1 নাম্বার জাতক হচ্ছে তোমার, 1 নাম্বার হচ্ছে এস্টার, 1 নাম্বার হচ্ছে কি এস্টার। এস্টারের ক্ষেত্রে কি বসাবো? তাহলে RCO হচ্ছে এই OH এর বদলে তুমি কি বসাবা? OR বসাবা। কি বসাবা? সেটা হচ্ছে OR বসাবা। তাহলে কি OH এর বদলে কি বসাইলা? OR বসাইলে এটা কি বলা হয়? এস্টার বলা হয়। তাহলে এটা কি এসিডের জাতক। ঠিক আছে, 2 নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি তোমার হচ্ছে এসিড ক্লোরাইড কি বা হচ্ছে এসিড হ্যালাইড। মনে রাখো এসিড হ্যালাইড। হ্যালাইড মানে কি? হ্যালোজেন যুক্ত হবে। তাহলে কি RCO হচ্ছে কি এখানে X দাও তুমি, এখানে কি দাও? X মানে তো হ্যালোজেন। তার মানে কি ফ্লোরিন বসতে পারে, ক্লোরিন বসতে পারে, ব্রোমিন বসতে পারে, আয়োডিন যে কোনোটাই বসতে পারে এখানে। ঠিক আছে, তাহলে কি জাস্ট কি হবে? ধরো যে যদি উদাহরণ দিয়ে বলি RCO হচ্ছে ধরো আমি বসালাম Cl, তাহলে কি এটা বলা হবে কি এসিড ক্লোরাইড। কি বলা হবে? এসিড ক্লোরাইড। যদি ব্রোমিন বসাইতাম কি বলা হয়তো? এসিড ব্রোমাইড। যদি আয়োডিন বসাইতাম এসিড আয়োডাইড। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের 2 নাম্বার জাতক। আচ্ছা, এরপর দেখো হচ্ছে আমাদের 3 নাম্বার হচ্ছে কি এসিড অ্যামাইড কি? এসিড হচ্ছে অ্যামাইড কি? এসিড হচ্ছে কি অ্যামাইড, এসিড অ্যামাইড। আচ্ছা, এসিড অ্যামাইড হচ্ছে কি বসে? সেটা হচ্ছে RCO, CO হচ্ছে তুমি এখানে NH2 বসাও, OH এর পরে যদি NH2 বসাও সেটাকে বলা হয় এসিড অ্যামাইড বলা হয়। সেটাকে বলা হয় কি তোমার এসিড অ্যামাইড বলা হয়। সেটাকে বলা হয় কি এসিড অ্যামাইড হচ্ছে বলা হয়। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে কি আমাদের এসিড অ্যানহাইড্রেট। সেটা হচ্ছে কি ধরো আরেকটা হচ্ছে আছে কি আমাদের এসিড হচ্ছে কি অ্যানহাইড্রেট। 4 নাম্বার হচ্ছে কি আমাদের, তাহলে কি 4 নাম্বার হচ্ছে কি এসিড অ্যানহাইড্রেট। এসিড অ্যানহাইড্রেট কি? অ্যানহাইড্রেট, এসিড অ্যানহাইড্রেট। সংকেত কি? সেটা হচ্ছে RCO, সেটা OCO হচ্ছে R। তাহলে এইটা হচ্ছে কি তোমার এসিড অ্যানহাইড্রেটের সংকেত। কার সংকেত? এসিড অ্যানহাইড্রেটের সংকেত। এটাও কি এসিডের জাতক। সো এই 4টা জাতক মনে রাখবে। এই 4টা জাতক কি তোমার এসিডের ক্ষেত্রে থাকে। সো সেটা হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, এই 4টা জাতক হচ্ছে কি সেটা হচ্ছে মনে রাখবা। ঠিক আছে, তাহলে এখানে এস্টারের হচ্ছে সংকেত কোনটা হইতেছে? তাহলে আমাদের দেখো যে RCOR হচ্ছে কি এটা হচ্ছে আমাদের কি এস্টারের সংকেত হইতেছে। এটা কি হইতেছে? এস্টারের সংকেত। এটা কি? এটা হচ্ছে এসিডের সংকেত কি? কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। কার সংকেত? কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, এটা তো এস্টারই হইতেছে। এটা কার? অ্যালডিহাইডের। কার? অ্যালডিহাইডের সংকেত। কার সংকেত? অ্যালডিহাইডের সংকেত। কার সংকেত? অ্যালডিহাইডের হচ্ছে সংকেত। আচ্ছা, এটা কার? এস্টার কি কিটোনের সংকেত। এটা কার?
কিটোনের সংকেত। এটা কার সংকেত? কিটোনের সংকেত। আচ্ছা, এস্টার এবং অ্যালডিহাইড এবং কিটোনকে একসাথে কি বলা হয়? তোমার কার্বনিল যৌগ বলা হয়। কি বলা হয়? কার্বনিল যৌগ বলা হয়। তার মানে আনসারের ক্ষেত্রে কি হইতেছে? বি হচ্ছে আনসার হইতেছে। আচ্ছা, এরপর হচ্ছে বলছে সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইম যৌগ হচ্ছে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? আচ্ছা দেখো, সোডিয়াম বেনজয়েড মানে হচ্ছে কি বোঝায়? ধরো হচ্ছে বেনজিন, এই যে দেখো বেনজিন, বেনজিনের উপর হচ্ছে CO হচ্ছে Na, এটাকে বলা হয় কি সোডিয়াম বেনজয়েড বলা হয়। সোডা লাইম কি প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডা লাইমের সংকেতে কিন্তু আসে যে সোডা লাইম কাকে বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডে যুক্ত করলে কি হয়? তোমার সোডা লাইম বলা হয়। তাহলে এই দুইটাকে একসাথে কি বলা হয়? আমাদের সোডা লাইম বলা হয়। এই দুইটাকে একসাথে কি বলা হয়? আমাদের সোডা লাইম বলা হয়। এই দুইটাকে একসাথে কি বলা হয়? সোডা লাইম বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এই দুইটাকে বলা হয় কি? সোডা লাইম বলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়? বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে আমাদের বেনজিন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? বেনজিন হচ্ছে উৎপন্ন হয়। জাস্ট কি হয়? এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে এই পাশে এসে পড়ে। কি উৎপন্ন হয়? বেনজিন প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট, Na2 হচ্ছে CO3 প্লাস ক্যালসিয়াম অক্সাইড, ওটা তো চেঞ্জ হয় না। তাহলে তোমাদের কাছে কি উৎপন্ন করছে? এটা হচ্ছে বেনজিন উৎপন্ন করছে। এই বিক্রিয়াকে কি বলা হয়? নাম কি? বিক্রিয়ার নাম কি? সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কার্বক্সি, আচ্ছা ডিকার্বক্সি হচ্ছে কি? কার্বক্সি হচ্ছে লেশন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে এই ক্ষেত্রে বলা হয়। সো এরকম আরেকটা বিক্রিয়া তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে, এটা বলো তো তোমরা কই আছে? এরকম সেম আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে কি? সেম আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে কি আমাদের সেই অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে বলা হয়। অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে কি তোমাদের সেটা হচ্ছে ইউজ করা হয় কি? সোডিয়াম হচ্ছে কি? সোডিয়াম দেখো এই যে আমাদের সোডিয়াম ডিকার্বক্সিলেশন থেকে আর মানে CO হচ্ছে কি Na প্লাস ধরো আমাদের সোডিয়াম হচ্ছে সোডা লাইম। তাহলে এই ক্ষেত্রে বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অ্যালকেন উৎপন্ন করে। প্লাস হচ্ছে কি উৎপন্ন হয়? প্লাস Na2 CO হচ্ছে 3 হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সেম তাহলে কি অ্যালকেন উৎপন্ন করে। এই বিক্রিয়াকে আমাদের কি বলা হয়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বা ডুমা পদ্ধতি বলা হয়। কি পদ্ধতি হয়? ডিকার্বক্সিলেশন বা ডুমা পদ্ধতি বলা হয়। ডিকার্বক্সিলেশন বা হচ্ছে কি? ডুমা পদ্ধতি হচ্ছে বলা হয়। ডিকার্বক্সিলেশন বা হচ্ছে ডুমা পদ্ধতি বলা হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি আমরা ডিকার্বক্সিলেশন বা ডুমা পদ্ধতি। সেম তাহলে এই ক্ষেত্রে যদি আমার সোডিয়াম বেনজয়েড হয় এই ক্ষেত্রে আমি আর কি পাবো? বেনজিন পাবো। আর যদি সেম নরমাল এরকম হয় সেই ক্ষেত্রে কি আমি অ্যালকেন হচ্ছে পাবো। তাহলে এই ক্ষেত্রে আনসার কি হইতেছে? আমাদের বেনজিন হচ্ছে কি হইতেছে? সঠিক আনসার হইতেছে। বেনজিন কি হইতেছে? তোমার সঠিক আনসার হইতেছে। ঠিক আছে। আচ্ছা, পরে বলছে কোনটি যৌগটা হচ্ছে sp2 সংকরণ প্রদর্শন হচ্ছে করে? আচ্ছা দেখো, সকল একক বন্ধন কি আমাদের? সকল একক বন্ধন হচ্ছে আমাদের sp3 সংকরণ। কোন সংকরণ? sp3। সকল দ্বিবন্ধন, সকল হচ্ছে কি দ্বিবন্ধন হচ্ছে কি আমাদের sp2। সকল দ্বিবন্ধন কি? সকল দ্বিবন্ধন হচ্ছে কি আমাদের sp2 সংকরণ। কোন সংকরণ? sp2 সংকরণ। সকল ত্রিবন্ধন কি আমাদের? sp সংকরণ। কোন সংকরণ? sp সংকরণ হচ্ছে দেখায়। আচ্ছা, এখন তাহলে দেখো এখানে কোনটা হচ্ছে আমাদের হবে সেটা যদি আমরা একটু দেখতাম। আচ্ছা, আর এই ক্ষেত্রে বন্ধন কোনটা একটু মনে রাখবা। এই ক্ষেত্রে 100 মানে sp3 এর ক্ষেত্রে কত হয়? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। sp2 এর ক্ষেত্রে কত হয়? 120 ডিগ্রি। আর হচ্ছে sp এর ক্ষেত্রে কত হয়? সেটা হচ্ছে 180 ডিগ্রি হয়। sp এর ক্ষেত্রে কত হয়? সেটা হচ্ছে 180 ডিগ্রি হয়। বন্ধন কোণ সেটা কত হয়? বন্ধন কোণের মান কত হয়? এরকমটা হয়। আচ্ছা, এরপর দেখো এই ক্ষেত্রে আমাদের কি এইটা কি মিথেন। এখানে কি একক বন্ধন আছে কি? একটা অ্যালকেন বলছে। কারণ কি আমরা জানি কি অ্যালকেনের সংকেত কি? CnH2n প্লাস হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সংকেত। তাহলে কি দেখো দ্বিগুণের চেয়ে 2 বেশি আছে, তার মানে কি এটা এখানে কি sp3 সংকরণ আছে। কোন সংকরণ আছে? sp3 সংকরণ হচ্ছে আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের অ্যালকিনের ক্ষেত্রে আমরা জানি কি CnH2n মানে জাস্ট কি হয়? দ্বিগুণ হয়। জাস্ট কি হয়? দ্বিগুণ হইলে সেটা কি হয়? অ্যালকিন হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো 2 এর হচ্ছে দ্বিগুণ হলে কত হয়েছে? 4 হয়েছে। তার মানে কিন্তু এটা কি আছে তোমার? কি আছে? এটার মধ্যে দ্বিবন্ধন আছে। তার মানে এটা কি হবে? sp2 সংকরণ হচ্ছে হবে। sp2 সংকরণ হচ্ছে হবে। আচ্ছা দেখো এটা কি আছে? C2 হচ্ছে H6 মানে কি আছে? দ্বিগুণের চেয়ে 2 বেশি আছে। তার মানে কি এটা একটা অ্যালকেন। তার মানে কি এখানে কি হবে? sp3 সংকরণিত হবে। কারণ কি অ্যালকেন মানে কি একক বন্ধনগুলো আছে। আচ্ছা, এরপর হচ্ছে C2H2। এটা কি আমাদের অ্যালকাইন হইছে। কি হইছে? অ্যালকাইন হচ্ছে কি হইছে? অ্যালকাইন হচ্ছে। এখন বলতে পারো ভাই কেমনে হইছে? কারণ অ্যালকাইনের সংকেত আমরা জানি CnH2n মাইনাস হচ্ছে 2 মানে দ্বিগুণের চেয়ে দ্বিগুণ তো করবা, সাথে হচ্ছে কত? 2 বিয়োগ করে দেব। তাহলে দেখো 2 এর ডাবল কত? 4। 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2 হয়। তার মানে কি এটা আমাদের অ্যালকাইনাস। তার মানে এখানে কি আমাদের sp সংকরণ হচ্ছে দেখা গেছে। কি সংকরণ দেখা গেছে? sp সংকরণ হচ্ছে দেখা গেছে। তার মানে কি sp2 কই দেখা যাইতেছে? সেটা হচ্ছে C2H4 যেটা আছে এটার মধ্যে কি আমাদের sp সংকরণ হচ্ছে দেখা যাইতেছে। এটার মধ্যে কি আমাদের sp সংকরণ দেখা যাইতেছে। আচ্ছা, এরপর দেখো বলছে কি আমাদের সেটা হচ্ছে বলছে কি যে জৈব যৌগের হচ্ছে উপাদান সমূহ হচ্ছে কি? জৈব যৌগের যে উপাদানগুলো আছে এইগুলো হচ্ছে মানে আমরা জানি কি কার্বন আর হাইড্রোজেন মেইনলি তো থাকে। কার্বন এবং হাইড্রোজেন কি থাকে? মেইনলি এগুলো থাকবে। কার্বন হাইড্রোজেন থাকবে, সাথে হচ্ছে আরো কি কি উপাদান হচ্ছে থাকে সেইটা হচ্ছে দেখো কোশ্চেন কিন্তু আসছে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা মনে রাখবা কি? মনে রাখবা হচ্ছে এক্সেন চপস দ্বারা। কি? এক্সেন হচ্ছে চপস দ্বারা। মনে রাখবা কি দ্বারা? এক্সেন হচ্ছে চপস দ্বারা। মনে রাখবা কি দ্বারা? এক্সেন হচ্ছে চপস দ্বারা হচ্ছে কি মনে রাখবা কি দ্বারা?
এক্সটেন্ড চপস দ্বারা মনে রাখবা। তাহলে এইগুলা কি তোমার জৈব যৌগের হচ্ছে কি কার্বন আর হাইড্রোজেন ছাড়াও বিভিন্ন যে উপাদান। আচ্ছা তাহলে দেখো এক্স হচ্ছে কি তোমার হেলোজেন, এক্স হচ্ছে কি হেলোজেন। হেলোজেন মানে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সবকিছু হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এন্ডে হচ্ছে কি নাইট্রোজেন, এন্ডে হচ্ছে কি নাইট্রোজেন। আচ্ছা সিতে হচ্ছে কার্বন, এইচ হচ্ছে কি হাইড্রোজেন, ওতে হচ্ছে কি অক্সিজেন, পিতে হচ্ছে কি ফসফরাস, এস হচ্ছে কি সালফার, এস হচ্ছে কি সালফার। তাহলে কি মনে রাখবা কি এক্সটেন্ড চপস হচ্ছে মনে রাখলে কিন্তু তোমার সবকিছু হয়ে যাইতেছে, তোমার আলাদা করে আর মাথা নষ্ট করতে হইছে আল্লাহ কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস এইভাবে হচ্ছে আছে, এটা আলাদা করে কি মুখস্থ করতে হইতেছে। তার মানে দেখো এখন জাস্ট মিলাই দেখি যে কার্বন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার, তার মানে কি এইটাই তোমার আনসার হইছে, এটা কি হইতেছে তোমার আনসার হইতেছে। সো মনে রাখবা জাস্ট এক্সটেন্ড চপসটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের যে 10 নম্বরটা বলছে যে পানিকে জীবাণুমুক্ত হচ্ছে কি ব্যবহার করা হয়, পানিকে জীবাণুমুক্ত করতে কি ব্যবহার করা হয়। এখন দেখো অপশনগুলো যদি আমরা একটু দেখতাম। আচ্ছা দেখো এখানে তুমি যদি এখানে পানি যুক্ত করো, এখানে কি হবে, যদি পানি যুক্ত করো তাহলে কি তোমার কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, কি উৎপন্ন করে H2CO হচ্ছে 3। আচ্ছা এটা কি একটা দুর্বল অ্যাসিড, এটা কি একটা দুর্বল অ্যাসিড, তাহলে কি তোমার পানির কি পিএইচটা একটু কমাবে, পিএইচটাকে একটু হ্রাস করবে, কিন্তু পানির যে জীবাণু আছে ওটাকে ধ্বংস করতে পারে না, তার মানে কি এটা আমার হওয়া সম্ভব না, এটা কি হবে না। আচ্ছা সালফার ডাইঅক্সাইড এখানে যদি পানি মেশাও তুমি কি হবে, এখানে যদি পানি মেশালে কি হবে তোমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন, কি হবে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে হবে। আচ্ছা একটা শক্তিশালী অ্যাসিড কিন্তু তোমার পিএইচ কে হ্রাস করবে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু তোমার পানির হচ্ছে ব্যাকটেরিয়া, কয়েকটা ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারবে, কিন্তু পানির যে পুরা জীবাণু আছে সেটাকে পুরোপুরি সে ধ্বংস করতে পারবে না, তার মানে কি আমার এটাও কি হওয়া সম্ভব না। আচ্ছা পরে দেখো তোমার নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা আছে এটাকে তুমি হচ্ছে পানির সাথে বিক্রিয়া করালে কি হবে তোমার, যে তোমার লাস্ট ধাপে যা হচ্ছে কি তোমার নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হবে, এবং এটাকে যেটা আছে এটাকে একটা বিষাক্ত, এটাকে একটা বিষাক্ত অক্সাইড, কি অক্সাইড বিষাক্ত অক্সাইড। ধরো তুমি পানির জীবাণু হচ্ছে নষ্ট করতে গেছো, তুমি নাইট্রোজেন ডাইঅক্সাইড দেওয়ার কারণে কি হয়েছে, পানি উল্টা আরো বেশি বিষাক্ত হয়ে গেছে, পানি কি হয়েছে উল্টা বেশি বিষাক্ত, তার মানে কি এটাও কি আমাদের হওয়া হচ্ছে সম্ভব না, এটাই কি আমাদের হওয়া সম্ভব না। একমাত্র যেটা আছে যে ক্যালসিয়াম যে অক্সোক্লোরাইড যেটা আছে এটা কি হবে তোমার, এটা যখন তুমি পানির মধ্যে মিশাবো তখন কি হবে, এই যে ক্লোরিন উৎপন্ন হবে, তখন কি উৎপন্ন হবে ক্লোরিন উৎপন্ন, কি উৎপন্ন হবে ক্লোরিন হচ্ছে উৎপন্ন হবে। আর আমরা পড়ছি না পরিমাণগত রসায়নে এই যে ক্লোরিন কি সে শক্তিশালী কি ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, কি সবল ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে বা শক্তিশালী ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে, তার মানে কি সে কি করতে পারে তোমার জীবাণুগুলা যেগুলো সবগুলাকে একদম ফিনিশ করে দিতে পারে, জীবাণুগুলা কি করতে পারে একদম ফিনিশ করে দিতে পারে, জীবাণু কি করতে পারে ফিনিশ করে দিতে পারে। এবং এটা কি তোমার এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত, এটা কার সংকেত ব্লিচিং পাউডারের সংকেত, ব্লিচিং পাউডারের সংকেত, ব্লিচিং পাউডারের হচ্ছে সংকেত। দেখো তোমার একটা এই ব্লিচিং পাউডার কিন্তু দুইটা অপশন তোমার ক্ষেত্রে আছে, বুঝছো তুমি, মানে এক ঝাল জায়গা থেকে কোশ্চেন করছে, এক জায়গা থেকে কোশ্চেন করে নিচ্ছে একদম। আচ্ছা তাহলে কি এখানে ক্লোরিন উৎপন্ন হবে, ক্লোরিনটাকে পানিকে ধ্বংস করতে পারবে এবং সেটাই সবচেয়ে বেশি উপযুক্ত, তার মানে আনসার কি হইতেছে আমার এ হচ্ছে কি সঠিক আনসার, এ হচ্ছে কি আমাদের সঠিক আনসার হইতেছে, বুঝছি। আচ্ছা এরপর বলছে নিচের কোন উপশক্তি স্তর শক্তি হচ্ছে বেশি, শক্তি বেশি। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কি দ্বারা কই থেকে আসছে, আউফ বাউ নীতি থেকে আসছে, কই থেকে আসছে আউফ বাউ নীতি থেকে, আউফ বাউ হচ্ছে নীতি থেকে হচ্ছে আসছে। এই ক্ষেত্রে আমাদের আউফ বাউ নীতি আমরা জানি কি n প্লাস l এর মান দ্বারা হচ্ছে কি বের করা যায়, আউফ বাউ নীতি কি n প্লাস l দ্বারা হচ্ছে কি বের করা যায়, n প্লাস l এর মান যার বেশি সে কি শক্তিশালী, n প্লাস l এর মান যার কম সে কি তোমার দুর্বল বা কম শক্তিশালী। আচ্ছা এখন তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা যদি বের করি 5 p এর ক্ষেত্রে যদি আমরা বের করি 5 হচ্ছে p, আর সেই ক্ষেত্রে হচ্ছে n এর মান কত 5 প্লাস হচ্ছে p এর মান কত আমরা জানি, s এর ক্ষেত্রে 0 p এর ক্ষেত্রে কত 1, তার মানে 5 প্লাস 1 তার মানে কত হইছে তোমার 6 হইতাছে। আচ্ছা তারপর হচ্ছে 4d কত আছে 4d তার মানে কত 4, n এর মান হচ্ছে 4, l এর মান কত সেটা হচ্ছে 2 তার মানে কত 6। আচ্ছা এরপর হচ্ছে আমাদের 6s 6 হচ্ছে s, তার মানে কি এখানে n এর মান 6, s এর মান কত 0 তার মানে কত 6। আচ্ছা আর 4 হচ্ছে f 4f তার মানে কত n এর মান 4 প্লাস f এর মান কত 3, তার মানে আলটিমেটলি কত হইছে তোমার 7 হইছে, আলটিমেটলি কত হইতেছে তোমার 7 হইতেছে। তাহলে কি হইতেছে এখানে শক্তি সবচেয়ে বেশি কার, এই যে 4f যেটা আছে তার কি শক্তি সবচেয়ে বেশি, কারণ তার মানে কি n প্লাস l এর মান সবচেয়ে বেশি, কত হইছে 7 হইছে, তার মানে কি এই যে যেটা আছে এটা কি তোমার n প্লাস l এর মান কি সবচেয়ে বেশি এবং সে কি সবচেয়ে শক্তিশালী, এখানের মধ্যে সবচেয়ে শক্তিশালী। এখন দেখো কোশ্চেন কিন্তু দুই ধরনের হইতে পারে, সে সবচেয়ে শক্তিশালী ঠিক আছে, কিন্তু কোশ্চেন যদি আসে ইলেকট্রন কার ওইখানে আগে প্রবেশ করবে, ইলেকট্রন কার ওইখানে আগে প্রবেশ করবে, এইটা যদি কোশ্চেন আসে তখন কিন্তু তুমি একটু ঝামেলায় পড়ে যাবে, তখন কি একটু ঝামেলায় কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। সো তখন কিন্তু আমার চিন্তা করতে হবে কি যার n প্লাস l এর মান কম তার ওইখানে আগে প্রবেশ করবে। এখন বলতে পারো যে ভাই তিনটাই তো সমান আছে, এই তিনটাই কি আমাদের সমান হচ্ছে আছে, এখন কেমনে হচ্ছে আমি ডিফারেন্স করবো। আচ্ছা এই ক্ষেত্রে তুমি হচ্ছে ডিফারেন্স করবে কি n প্লাস l এর মান যার কম, n প্লাস l এর মান যার কম, n প্লাস l এর মান হচ্ছে কি কম হয়েছে, এখন সমান হয়ে গেছে, তিনটা কি হয়ে গেছে সমান হয়ে গেছে। এই নীতিটা কার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, এটা মেডি ল্যাঙ্গের নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, কার নীতি মেডি ল্যাঙ্গের হচ্ছে নীতি দ্বারা হচ্ছে ব্যাখ্যা করা যায়। যদি n প্লাস l এর মান কি হয় তোমার সমান হয়ে যায় সেই ক্ষেত্রে কি যার
প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি ছোট, তার ওইখানে ইলেকট্রন কি করে আগে প্রবেশ করে। তার মানে এখানে দেখো তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কার ছোট, এই যে 4 হচ্ছে কি তোমার সবচেয়ে ছোট, 5 আর হচ্ছে 6 এর মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কি 4D এর ক্ষেত্রে সবচেয়ে ছোট হয়েছে। তার মানে কি ইলেকট্রন কার ওইখানে আগে প্রবেশ করবে, 4D তে কি করবে আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে, আগে হচ্ছে প্রবেশ হচ্ছে করবে। এটা কার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, মেডি-ল্যাঙ্গের নীতি। এটা কার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, মেডি-ল্যাঙ্গের নীতি। যদি n+l এর মান সমান হয়ে যায় সেই ক্ষেত্রে ইলেকট্রন কোনটাতে প্রবেশ করে সেটা কার নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়, মেডি-ল্যাঙ্গের নীতি হচ্ছে দ্বারা কি করা যায়। ঠিক আছে, বুঝছি যে এখানে তাহলে সেটা কি মেডি-ল্যাঙ্গের নীতি দ্বারা হচ্ছে ব্যাখ্যা করা যায়। বুঝছি তাহলে ইলেকট্রন কার এখানে প্রবেশ করবে 4D তে হচ্ছে আগে যাবে, এরপর কি যাবে 5P তে যাবে, এরপর হচ্ছে 6S যাবে, এরপর কি যাবে 6S হচ্ছে যাবে। ঠিক আছে, বুঝছি। আচ্ছা তাহলে এই ক্ষেত্রে কি 4F কি সবচাইতে শক্তিশালী। সো কোশ্চেন কেমন চাইছে, কোশ্চেন যেভাবে ঘুরাই পেছে যেভাবে আসুক সেইভাবে যেন আমরা পারি। ঠিক আছে, এবং কোশ্চেনটা ভালোভাবে খেয়াল করব, কোশ্চেনটা কি ভালোভাবে খেয়াল করব। আচ্ছা এখন বলছে হ্যালোজেন সমূহের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে কি। ইলেকট্রন আসক্তি মানে কি দেখো, ধরো কি ক্লোরিন কি আছে একটা, ক্লোরিন হচ্ছে পরমাণু অবস্থায় আছে। আচ্ছা সে কি একটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি তোমার ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হলো। আচ্ছা ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হইতে তার যত শক্তি নির্গত হয় সেই শক্তিটাকে আমার কি বলা হয়, ইলেকট্রন আসক্তি বলা হয়। সেই শক্তিটাকে আমার কি বলা হয়, ইলেকট্রন আসক্তি হচ্ছে বলা হয়। আচ্ছা ইলেকট্রন আসক্তি তার মানে কি বুঝাইতেছে, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাকে আমার কি বলা হয়েছে, ইলেকট্রন আসক্তি হচ্ছে বলা হইতেছে। আচ্ছা এক্ষেত্রে তাহলে দেখো তোমার ইলেকট্রন আসক্তি হলে কিভাবে বাড়ে। এই ক্ষেত্রে মনে রাখবা যে দেখো আমাদের যে একটা যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম জাস্ট একটা সূত্রের মাধ্যমে মনে রাখা যায়, সেটা হচ্ছে কি দেখো, ধরো আগে আমি অনেক খারাপ ছিলাম, এখন আল্লাহর রোজার দিন ভালো হয়ে গেছে, এখন কি ভালো হয়ে গেছে। তার মানে কি আমার যে আল্লাহ তাআলা কি করবেন বা সৃষ্টিকর্তা কি আমার শাস্তি হচ্ছে কি পাপের শাস্তি কি দিবেন, কম দিবেন। তার মানে কি ধরো আগে কি ছিলাম, আমি খারাপ ছিলাম, আগে কি ছিলাম খারাপ হচ্ছে ছিলাম, আচ্ছা খারাপ ছিলাম, এখন কি ভালোর দিকে আসছে, এখন কি ভালোর দিকে হচ্ছে আসছে। আচ্ছা খারাপ মানে কি বোঝায়, বাম দিক বোঝায়। আচ্ছা ভালো মানে কি ডান দিক বোঝায়, ভালো মানে কি ডান দিক হচ্ছে বোঝায়। আচ্ছা আর হচ্ছে কি দেখো তাহলে কি আমার কি হবে, বিধাতার বা সৃষ্টিকর্তার পরীক্ষা কি হবে, কম হবে। বিধাতার পরীক্ষা কি, বিধাতার পরীক্ষা হচ্ছে কমে, বিধাতার পরীক্ষা কি কমে, বিধাতার পরীক্ষা হচ্ছে কি কমে। তাহলে কি আমাদের যে খারাপ থেকে ভালো হলে কি সৃষ্টিকর্তার পরীক্ষা কি হবে, কম হবে। বাস্তবিক লাইফের একটা লেসন। আচ্ছা বদে হচ্ছে কি আমাদের বিজারণ ক্ষমতা, বদে কি বিজারণ ক্ষমতা, বদে কি বিজারণ ক্ষমতা। আচ্ছা পরে দেখো আমাদের, আচ্ছা ধদে হচ্ছে ধাতব ধর্ম, ধদে হচ্ছে ধাতব ধর্ম, কি ধাতব ধর্ম। আচ্ছা পরে হচ্ছে দেখো তোমার তদে হচ্ছে কিছু নাই, পদে পরের পদে হচ্ছে আমাদের পারমাণবিক আকার, কি পারমাণবিক আকার বা হচ্ছে ব্যাসার্ধ, পারমাণবিক আকার বা ব্যাসার্ধ সেম কথা, আকার বা ব্যাসার্ধ সেম কথা। আচ্ছা আর খদে হচ্ছে কি তোমার ক্ষারকীয় প্রকৃতি, খদে হচ্ছে কি আমার ক্ষারকীয় প্রকৃতি, ক্ষারকীয় প্রকৃতি। আচ্ছা জাস্ট এই চারটা জিনিস, এটা কি তোমার বাম থেকে ডান মানে কি বোঝায়, পর্যায়ে বোঝায়, বাম থেকে ডান মানে কি বোঝায়, পর্যায়ে বোঝায়। তাহলে জাস্ট এই চারটা জিনিস কি তোমার কমবে, এই চারটা জিনিসই তাহলে বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম, পারমাণবিক আকার, ক্ষারকীয় প্রকৃতি, এই চারটা জিনিস জাস্ট গ্রুপের মানে পর্যায়ের ক্ষেত্রে কমবে, বাকি সকল কিছু বাড়বে, বাকি সকল কিছু কি বাড়বে। জাস্ট একটা জাস্ট লাইন মনে রাখলেই কি তোমার সকল কিছু হয়ে যেতে, কি হইতেছে সকল কিছু হয়ে যেতে। তার মানে কি এখানে দেখো বিধাতার পরীক্ষার মধ্যে তোমার তড়িৎ-ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি এখানে আছে আর নাই। তার মানে কি সেটা বাম থেকে ডান দিকে গেলে কি বাড়বে, বাম থেকে ডান দিকে গেলে কি হবে বাড়বে, মানে পর্যায়ের ক্ষেত্রে তুমি যতই বাম থেকে ডান দিকে যাবে তত হচ্ছে বাড়বে, যেহেতু এর মধ্যে নাই। জাস্ট এই চারটা জিনিস পর্যায়ের ক্ষেত্রে হ্রাস পাবে। আচ্ছা গ্রুপের ক্ষেত্রে কি হবে, এর উল্টাটা হবে, যেহেতু পর্যায়ের ক্ষেত্রে হ্রাস পায় মানে এই চারটা জিনিস হ্রাস পাবে, তাহলে কি গ্রুপের ক্ষেত্রে কি হবে, এই চারটা জিনিস জাস্ট কি পাবে, বৃদ্ধি পাবে, বাকি সকল কিছু হ্রাস পাবে, বাকি সকল কিছু কি পাবে, হ্রাস পাবে। এই চারটা জিনিস বৃদ্ধি পাবে, বাকি সকল কিছু হ্রাস পাবে। তার মানে কি দেখো তোমার আমাদের কি যে ইলেকট্রন আসক্তি যেটা আছে এটা কি আমাদের তাহলে গ্রুপের ক্ষেত্রে কি হ্রাস পাওয়ার কথা না, ফ্লোরিন ধর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন হচ্ছে আয়োডিন। আচ্ছা এটা কি 17 নম্বর রূপ। আচ্ছা তাহলে কি ইলেকট্রন আসক্তি আমাদের যে এই সূত্র অনুযায়ী আমাদের কি হ্রাস পাওয়ার কথা, যত আমি নিচের দিকে নামবো তত কি হবে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। তাহলে কি সবচেয়ে বেশি হওয়ার কথা কার, ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, পরে হচ্ছে ক্লোরিন, পরে ব্রোমিন, পরে হচ্ছে কি তোমার আয়োডিন। মানে ক্রমটা কি এরকম হওয়া উচিত না, ক্রমটা এরকম হওয়া উচিত। কিন্তু দেখো এই ক্ষেত্রে কি ঘাটতারা মানুষ আছে, এই ক্ষেত্রে কি ব্যতিক্রম ঘটে, এই ক্ষেত্রে কি তোমার স্বাভাবিক নিয়মের কি হয় ব্যতিক্রম হয়, স্বাভাবিক নিয়মের কি হয় ব্যতিক্রম হচ্ছে হয়। এক্ষেত্রে কেন হচ্ছে ব্যতিক্রমটা হয়, কেন ব্যতিক্রমটা হয় সেটা যদি আমাদের একটু দেখতাম, দেখো সেইটা যদি আমরা একটু দেখি। আচ্ছা কেন হচ্ছে ব্যতিক্রম হচ্ছে হয়, কেন কি হয় ব্যতিক্রম হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা তোমার সব জায়গায় আসবে, সব জায়গায় আসবে, এটা সব জায়গায় আসবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আসবে। এটা দেখো এই যে কৃষি গুচ্ছে আসছে 1 বছর বড় বড় এটা আসে, যে সব ভার্সিটি কোশ্চেন করলে স্যার এখান থেকে কোশ্চেন করে, কারণ এটা কি ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন হচ্ছে কম হয় দেখো, ফ্লোরিন যেটা আছে এটার কি দ্বিতীয় শক্তি স্তর কয়টা, একটা, এটা ধরো এই যে একটা শক্তি স্তর, এখানে 2টা ইলেকট্রন থাকে, আর ধরো দ্বিতীয় শক্তি স্তর এখানে ধরো এখানে কি বাকি 4টা ইলেকট্রন থাকে, 2টা 4টা
6টা আর হচ্ছে 7টা। তাহলে দেখো এখানে কি এটা কি দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর হয় কি আকার হচ্ছে ছোট হয়। ধরো তুমি একটা ছোট রুমের মধ্যে তুমি 200 জন 500 জন মানুষকে ঢুকাই দিছো, ওখানে তারা গরমে সিদ্ধ হয়ে মরে যাবে, গরমে সিদ্ধ হয়ে কি একদম মারা যাবে। সো ছোট রুমের মধ্যে যে অনেকজন মানুষকে আটাইলে কি হয়, ঘনত্ব অনেক বাইরে আছে, ঘনত্ব কি হয় অনেক বাইরে যায়, ফলে কি হয় তোমার বাইচা থাকা হচ্ছে অসম্ভব হয়ে যায়। কিন্তু দেখো ক্লোরিন যেটা আছে, ক্লোরিন যেটা আছে আমার দেখো ক্লোরিন হচ্ছে কি দেখো এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে, পরে হচ্ছে এখানে থাকে 8টা। আচ্ছা পরে দেখো তৃতীয় শক্তি স্তর, ক্লোরিন কি তৃতীয় শক্তি স্তর, এখানে কয়টা 7টা ইলেকট্রন থাকে, এখানে কয়টা থাকে ইলেকট্রন 7টা ইলেকট্রন। তাহলে দেখো এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে কত তৃতীয় শক্তি স্তর। আচ্ছা তুমি দেখো এখানে দ্বিতীয় শক্তি স্তর হয়, তার এখানে ইলেকট্রন ঘনত্ব এমনি বেশি, তার ইলেকট্রনের ঘনত্ব এখানে এমনি বেশি। তুমি যদি এখানে আরো একটা ইলেকট্রন নিয়ে এসে অ্যাড করো, এখানে যদি তুমি এখানে আরো একটা ইলেকট্রন নিয়ে এসে অ্যাড করো, তখন কি হয় তার ঘনত্ব মানে এত বেশি হয়ে যায় সে কি করতে পারে না, তার মানে নর্মাল যে কার্যক্ষমতা আছে বা কাজ করার যে ক্ষমতা সেটা হচ্ছে হারাই ফেলায়। সেটা কি হারাই ফেলায়, এর জন্য সে কি ইলেকট্রন মানে কি ইলেকট্রনের আসক্তি যেটা আছে মানে আয়নীকরণ মানে ইলেকট্রন আসক্তি যেটা সেটা কি হয় কম হয়, সেটা কি হয় কম হয়, সেটা কি হয় কম হয়। ক্লোরিনেরটা কেন বেশি হয়, কারণ তুমি দেখো এটা কি তৃতীয় শক্তি স্তর, এখানে তুমি যদি একটা ইলেকট্রন না প্রবেশ করাও খুব বেশি এখানে ঘনত্বের কি খুব বেশি ডিফারেন্স হচ্ছে হবে না, সে কি নরমালি হচ্ছে কি তোমার ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং কি তার নরমাল কাজ ক্ষমতা যেটা সেটা হচ্ছে করতে পারবে। সো এর জন্য কি হয় তোমার ক্লোরিনেরটা কি হয় ফ্লোরিনের চেয়ে বেশি হয়। তাহলে সূত্র আমার ক্রমটা কি হবে, ক্লোরিন খুবই খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন হচ্ছে কি আয়োডিন, ব্রোমিন আয়োডিন। সো খুবই 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 ইম্পর্টেন্ট এক্ষেত্রে কিন্তু ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে। সো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ক্লোরিনের হচ্ছে আমাদের মানটা কত হয় -349 কিলোজুল পার মোল, এটা ফ্লোরিনের ক্ষেত্রে -328 কিলোজুল পার মোল হয়, মাইনাস কত 328 কিলোজুল পার মোল হয়, ঠিক আছে। তাহলে ডেল এইচ এর মান মাইনাস আছে মানে কি বোঝায়, এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি তাহলে আরেকটা কোশ্চেন বলে দিলাম তোমাদের, এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা কি বিক্রিয়া একটা তাপ উৎপাদী হচ্ছে বিক্রিয়া, ঠিক আছে। এটা কি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে বুঝছি। আচ্ছা এখন দেখো তোমাদের আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে সক্রিয়তার ক্রম, কি আসে সক্রিয়তার ক্রম আসে, কি আসে সক্রিয়তার ক্রম, এটা কিন্তু ভুল করা যাবে না, কি আসে সক্রিয়তার ক্রম আসে, কি কিসের ক্রম, সক্রিয়তার ক্রম, কি সক্রিয়তার ক্রম। এই ক্ষেত্রে কিন্তু সক্রিয়তার ক্রম দেখো দুইটার মধ্যে তোমরা কনফিউজড হয়ে যাও, সক্রিয়তার ক্রম কিন্তু ফ্লোরিনই বেশি সক্রিয়, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। দেখো সক্রিয়তার ক্রম যদি বলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফ্লোরিনই সবচেয়ে শক্তিশালী, কারণ কি তার তড়িৎ ঋণাত্মকতার মান কত 4 হয়েছে, সে কি সবচাইতে সক্রিয় হচ্ছে তড়িৎ হচ্ছে কি অধাতু, সবচেয়ে সক্রিয় কি অধাতু মৌল, সে কি তাহলে সবচাইতে সক্রিয় ধাতু মানে সক্রিয় অধাতু, তাহলে কি ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা কি তোমার সক্রিয়তার ক্রম আর এটা কি তোমার ইলেকট্রন আসক্তির ক্রম। সো দুইটার মধ্যে কি গুলানো কিন্তু যাবে না, দুইটার মধ্যে গুলানো যাবে না, খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। আচ্ছা এরপর দেখো বলছে কি 13 নম্বর কোশ্চেন বলছে বাফার দ্রবণ হচ্ছে কি, বাফার দ্রবণ মানে কি দেখো যে আমরা বলছি কি যে বাফার দ্রবণ হচ্ছে জিনিসটা হচ্ছে কি, আচ্ছা ধরো তুমি এখানে নিলা কি, ধরো বাফার দ্রবণ হচ্ছে ধরো এখানে ধরো তোমার কাছে আছে হচ্ছে কি CH3, আচ্ছা ধরো বাফার দ্রবণ তুমি এখানে ধরো সোডিয়াম ক্লোরাইড, এখানে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, আর ধরো এখানে আছে ধরো আমার কি HCl হচ্ছে আছে। আচ্ছা দুইটাই কি একটা তীব্র অ্যাসিড একটা তীব্র ক্ষার, যদি তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড HCl মিশ্রিত করে এখানে ধরো হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করছো, মিশ্রিত করার কারণে কি হয় তোমার এই দ্রবণের যে pH আছে, দ্রবণের যে pH আছে এটা কি হয় কোনো চেঞ্জ হয় না, কি হয় না কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হচ্ছে হয় না। তার মানে এই যে চেঞ্জ হচ্ছে হইলো না, এটাকে বলা হয় কি এই দ্রবণকে বলা হয় কি আমাদের বাফার দ্রবণ বলা হয়, এই দ্রবণকে বলা হয় কি আমাদের বাফার দ্রবণ বলা হয়। আচ্ছা এখন বাফার দ্রবণের কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এখন দুই ধরনের বাফার হয়, একটা অম্লীয় বাফার একটা হচ্ছে ক্ষারীয় বাফার, একটা হচ্ছে কি আমাদের অম্লীয় বাফার একটা ক্ষারীয় বাফার, একটা কি অম্লীয় বাফার একটা ক্ষারীয় বাফার, দুই ধরনের হয়, একটা কি অম্লীয় বাফার এবং একটা কি ক্ষারীয় বাফার হচ্ছে দুই ধরনের হয়। আচ্ছা এখন দেখো যে আমরা যে বাফার দ্রবণ হচ্ছে যে কেমনে হচ্ছে এই হয়েছে বাফার দ্রবণ, মনে রাখবা যে বাফার দ্রবণ বাফার দ্রবণ আচ্ছা এটা কেমনে হচ্ছে মুখস্থ কিন্তু করবা না, এটা কি মুখস্থ করবা, ঠিক আছে। যে অম্লীয় বাফার যদি হয় কি হয়, অম্লীয় বাফার যদি হয় কি বাফার, অম্লীয় বাফার হইলে, অম্লীয় বাফার হইলে সেই ক্ষেত্রে বাফার দ্রবণ কি হবে যে তুমি মনে রাখবা যে দুর্বল অ্যাসিড, কি অ্যাসিড দুর্বল অম্ল, দুর্বল অম্ল দুর্বল অম্ল দুর্বল অম্ল প্লাস তার হচ্ছে কি অনুবন্ধী লবণ, তার অনুবন্ধী লবণ। আচ্ছা অম্ল যদি দুর্বল হয় তার অনুবন্ধীটা কি হয় উল্টা হয়, কিন্তু অনুবন্ধী উল্টা হয়, অনুবন্ধী কি হয় উল্টা হয়, তার মানে কি হয় অনুবন্ধীটা কিন্তু শক্তিশালী হয়, অম্ল আমার দুর্বল ঠিক আছে কিন্তু যে অনুবন্ধী যেটা আছে লবণ যেটা আছে এটা কিন্তু শক্তিশালী হইতে হবে, কি হইতে হবে ওইটা শক্তিশালী হইতে, ওইটা কিন্তু দুর্বল হওয়া যাবে না, দুইটারই দুর্বল করা যাবে না, একটা দুর্বল হইলে ঠিক আছে দুইটারই কিন্তু আমার দুর্বল দুইটারে দুর্বল করা যাবে না, ঠিক আছে। দুর্বল অম্ল প্লাস কি অনুবন্ধী লবণ, কি অনুবন্ধী লবণ, কি লবণ অনুবন্ধী লবণ, ওইটা কিন্তু শক্তিশালী হয়তো, ওইটা কি হবে শক্তিশালী হবে, ঠিক আছে। দেখো তোমার অ্যাসিডিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, অ্যাসিডিক CH3CO হচ্ছে H, আচ্ছা এটা একটা দুর্বল অ্যাসিড কিন্তু তার অম্ল কি বা তার লবণ, তার লবণ ধরো প্লাস হচ্ছে কি তোমার যে তার হচ্ছে অনুবন্ধী লবণ, তাহলে
CO হচ্ছে এই এইচটা প্রতিস্থাপন করে তুমি এখানে একটা সোডিয়াম দ্বারা একটা সক্রিয় হচ্ছে ধাতু দিয়ে দাও। তার মানে কি এই যে সোডিয়াম অ্যাসিডের যেটা আছে এইটা কিন্তু তোমার কি শক্তিশালী লবণ। এটা কি এটা কিন্তু শক্তিশালী, এটা কিন্তু কি অনেক শক্তিশালী। সো এইটা ঠিক আছে দুর্বল, কিন্তু সোডিয়াম অ্যাসিড কিন্তু শক্তিশালী লবণ। সো কি দুর্বল অম্ল প্লাস হচ্ছে কি তার হচ্ছে যে লবণটা আছে সেটা হচ্ছে শক্তিশালী হয়ে কি অম্লীয় ব্যাপার দ্রবণ গঠন করে। আচ্ছা এখন তাহলে ক্ষারীয় ব্যাপার দ্রবণ কারা করবে? ক্ষারীয় ব্যাপার হচ্ছে কারা করবে? যে দুর্বল ক্ষার প্লাস হচ্ছে কি তার অনুবন্ধী লবণ। ধরো হচ্ছে কি আমাদের যে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হচ্ছে ধরো হাইড্রোক্সাইড কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল হচ্ছে কি একটা দুর্বল অম্ল, একটা দুর্বল ক্ষার, একটা কি দুর্বল হচ্ছে ক্ষার। আচ্ছা তাহলে কি হবে এই ক্ষেত্রে? তাহলে কি অ্যামোনিয়াম NH4 হচ্ছে কি Cl, NH4 Cl। তাহলে দেখো এইটা কিন্তু একটা শক্তিশালী লবণ, এটা কি একটা শক্তিশালী লবণ। সো এই যে দেখো এটা হচ্ছে দুর্বল, এটা হচ্ছে শক্তিশালী। সো এই দুইজনের মধ্যে কি আমাদের ক্ষারীয় ব্যাপার দ্রবণ গঠিত হয়, দুইজনের মধ্যে কি হয় ক্ষারীয় ব্যাপার দ্রবণ গঠিত হয়। তাহলে দেখো আমরা আনসার হচ্ছে দেখি। আচ্ছা পটাশিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার হবে না, সোডিয়াম হাইড্রোক্সাইড শক্তিশালী ক্ষার হবে না। কারণ কি হইতে হবে? দুর্বল ক্ষার হইতে হবে, দুর্বল ক্ষার প্লাস হচ্ছে তার হচ্ছে অনুবন্ধী হচ্ছে লবণ হইতে হবে। আর সেটা শক্তিশালী, তার মানে এটা হওয়া সম্ভব না। এখন এইটা হইতে পারে, এটা হইতে পারে। এখন বলতে পারো ভাই এটা দুইটাই তো মানে ঠিক আছে, আনসার তো ডাবল হয়। আনসার কি হয়? ডাবল হয়। আনসার কি হয়? ডাবল হচ্ছে হয়। এক্ষেত্রে আনসার তাহলে কি হবে বলো তো তোমরা একটু, এটার আনসার কি হবে বলো তো একটু। দেখো এই ক্ষেত্রে আমরা বলছি কি যে অবশ্যই কি হইতে হবে দুর্বল অম্ল প্লাস কি তার যে অনুবন্ধী লবণটা আছে সেটা কিন্তু শক্তিশালী হইতে হবে, সেটা কিন্তু কি শক্তিশালী হইতে হবে। তাহলে দেখো এই যে তোমার সোডিয়াম যেটা আছে এটা কিন্তু কি একটা শক্তিশালী ধাতু, সোডিয়াম কি একটা শক্তিশালী ধাতু। তার মানে কি এই যে লবণটা হইছে সোডিয়াম অ্যাসিডেট এটা কিন্তু কি হইছে আমার শক্তিশালী হইছে, এটা কি শক্তিশালী লবণ হইছে। কিন্তু দেখো তোমার এই যে অ্যামোনিয়াম অ্যাসিডেট যেটা আছে আমরা জানি কি অ্যামোনিয়াম একটা কি দুর্বল লবণ, অ্যামোনিয়াম একটা কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, বা এগুলো কি হয় দুর্বল অম্ল বা দুর্বল ক্ষার টাইপের জিনিস হয়। তাহলে এই যে লবণটা হইছে তোমার কি অ্যামোনিয়াম অ্যাসিডেট এটা কিন্তু একটা দুর্বল, এটা কি দুর্বল লবণ, এটা কি একটা দুর্বল লবণ। তার মানে কি তোমার যে বাফার দ্রবণের যে শর্ত ছিল যে তোমার দুর্বল অম্ল প্লাস কি হইতে হবে অনুবন্ধী লবণ ওটা শক্তিশালী হইতে হবে, সেই শর্তটা কিন্তু সে কিন্তু পূরণ করতে পারে নাই, পূরণ করতে ব্যর্থ। পূরণ করতে কি তোমার যে 100% পূরণ করতে সে কিন্তু ব্যর্থ। তার মানে সেও বাফার দ্রবণ হয়, কিন্তু কি এখানে মোস্ট একুরেট কে, মোস্ট একুরেট কিন্তু তোমার আনসার হচ্ছে মোস্ট একুরেট আনসার কে, সেটা হচ্ছে হচ্ছে আনসার। কারণ কি সেটা শক্তিশালী লবণ, যে দুর্বল হচ্ছে কি তোমার অ্যাসিড প্লাস হচ্ছে কি তার শক্তিশালী লবণ, তার শক্তিশালী লবণ। তাহলে এটা কি আমাদের 100% সঠিক আনসার। আর এইটাও কি হইতে পারে, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে হবে না, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে কি আমাদের হওয়া সম্ভব না। কারণ এই ক্ষেত্রে কি হয়েছে এটা দুর্বল হয়েছে, এটা কি হয়েছে দুর্বল হয়েছে, তার মানে কি সে শর্ত পূরণ করতে পারে, তার মানে কি এটা আমার হওয়া সম্ভব না। তাহলে কি হইতেছে আমাদের এই হচ্ছে কি আনসার হয়েছে, এই হচ্ছে কি আমাদের সঠিক আনসার হইতেছে। আচ্ছা এখন তো বলছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কারা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা। তোমরা কি আনসার করতেছো নাকি? আনসার কি করতেছো নাকি? আমি দেখতেছি না, আনসার করো না তোমরা। আচ্ছা দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে কি যাদের মধ্যে কি থাকবে সি থাকবে, সি যুক্ত হচ্ছে পরমাণুগুলো কি আমাদের সি যুক্ত যৌগল হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড হচ্ছে পদার্থ। আচ্ছা এই ক্ষেত্রে ব্যতিক্রম কে আছে, ব্যতিক্রম কে আছে সেটা হচ্ছে কি ব্যতিক্রম কে আছে সেটা হচ্ছে HCl, ব্যতিক্রম কে আছে HCl হচ্ছে কি আমাদের সি থাকার পর হচ্ছে কি আমাদের সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি থাকার পর কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে পদার্থ, কি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে পদার্থ, সে কিন্তু ব্যতিক্রম হয়েছে। সো এটার ক্ষেত্রে ভুল করা যাবে না, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে সি থাকলে কি আমাদের সেটা হচ্ছে কি হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হয়। এটা কার ক্ষেত্রে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। আর নরমাল ক্ষেত্রে সি থাকলে সেটা কি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ, সেটা কি আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের হচ্ছে উদাহরণ। আচ্ছা আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কি হয় যে সব পজিটিভ বৈশিষ্ট্যগুলো, ভালো ছেলের বৈশিষ্ট্য বা ভালো মেয়ের বৈশিষ্ট্য কি যে বাতাসের সাথে বিক্রিয়া করে না, পর হচ্ছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, নিক্তির ক্ষয় করে না, পর হচ্ছে ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। সো এই যে বিক্রিয়া বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু তুমি যে মনে রাখবে, ঠিক আছে। সো বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো কি আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে আনসার কি হইতেছে আমাদের দেখো HCl কিন্তু হবে না, এটার মধ্যে সি থাকা হবে না, তাহলে এইগুলোর মধ্যে সি তো না, এগুলো এমনি হওয়া সম্ভব। তার মানে কি এইটাই হচ্ছে আমাদের আনসার হইতেছে। আচ্ছা এর হচ্ছে কোন যৌগটা হচ্ছে অধিক অম্লীয়, কোন যৌগটা হচ্ছে কি আমাদের অধিক অম্লীয়। আচ্ছা অম্লীয় হওয়ার শর্ত হচ্ছে কি তোমার এখানে কি থাকবে অ্যাশ চরিত্র যার বেশি থাকবে, অ্যাশ চরিত্র মানে যে অ্যাশ চরিত্র যার বেশি, অ্যাশ চরিত্র যার হচ্ছে বেশি সেটা কি হবে আমাদের, সেটা হচ্ছে কি হবে অ্যাশ চরিত্র যার বেশি হবে সেটা কি হবে যার বেশি সে হচ্ছে কি বেশি অম্লীয় হবে। মানে কি ধরো এস আর পি আছে না আমাদের দুইটা, কি এসপি দুইটাই তো আছে, তাহলে এস চরিত্র যার ক্ষেত্রে বেশি থাকবে সেই হবে বেশি অম্লীয় হবে। এবং কেন হচ্ছে হয় যার ক্ষেত্রে তোমার এস চরিত্র কি থাকে বেশি থাকে, যার ক্ষেত্রে আমাদের এস চরিত্র বেশি থাকে সে কি হয় তার যে কার্বনটা আছে সেটা কি তোমার ইলেকট্রনগুলো কি নিজের দিকে টানে নিতে পারে, ইলেকট্রনগুলো কি তোমার নিজের দিকে টাইনা নিতে পারে, মানে বেশি করে নিজের দিকে টাইনা নিতে পারে। ফলে কি হয় তোমার এই যে সিএইচ বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেটা কি তোমার কার্বনের দিকে সরে আসে, কোন দিকে সরে আসে কার্বনের দিকে হচ্ছে সরে আসে। সিএইচ বন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কই কার্বনের দিকে সরে আসে। ফলে কি হয় তোমার যে এইখানে সিএইচ বন্ধনের ইলেকট্রন কার্বনের দিকে সরে আসে মানে কি বোঝায় ওইখান থেকে স্থানটা ত্যাগ করে এখানে আসছে, তার মানে কি বুঝাইতেছে H+ ত্যাগ করা বোঝাইতে কি বুঝাইতেছে, তার মানে H+ ত্যাগ করা বুঝাইতেছে, কি বুঝাইতেছে H+ ত্যাগ করা বুঝাইতেছে। আচ্ছা আর অম্ল বা অ্যাসিড মানে কি যারা H+ বা প্রোটন দান করে তারাই কি অম্ল, তারাই হচ্ছে অম্ল। তার মানে কি তার মানে যে সে যেহেতু আমাদের কি
H+ ত্যাগ করতেছে, তার মানে সে কি হইতেছে আমাদের অম্ল হইতেছে, সে কি হইতেছে আমাদের অম্ল হইতেছে। তার মানে দেখো এখানে আমাদের এই যে Sp এর ক্ষেত্রে কি আমাদের আমরা জানি কি Sp সংকরণের ক্ষেত্রে কি হয় 50% S চরিত্র 50% কি তোমার P চরিত্র থাকে। তার মানে দেখো এখানে বাকি একটার ক্ষেত্রে কিন্তু ধরো তোমার sp2 এর ক্ষেত্রে sp2 যেটা আছে এখানে কি তোমার s চরিত্র কম থাকবে, p চরিত্র বেশি থাকবে। sp3 এর ক্ষেত্রে দেখো আমাদের কি হয় এখানে কি তোমার 25% থাকে s চরিত্র আর হচ্ছে কি 75% থাকে হচ্ছে p চরিত্র। আচ্ছা এই ক্ষেত্রে কি থাকে তোমার 33% থাকে হচ্ছে s চরিত্র, যে আমাদের বাকি হচ্ছে 66.3% মনে হচ্ছে থাকে হচ্ছে আমাদের p চরিত্র থাকে। তাহলে কি দেখো সবচেয়ে বেশি তোমার s চরিত্র কই দেখা যাইতেছে, sp সংকরণের ক্ষেত্রে কি আমাদের সবচেয়ে বেশি s চরিত্র দেখা যাইতেছে। তাহলে এখানে আমাদের দেখতে হবে কি যে ত্রিবন্ধনযুক্ত পরমাণু কোনটা আছে, অ্যালকাইন কোনটা আছে, কারণ তাদের ক্ষেত্রে কি আমাদের sp সংকরণ দেখা যায়। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি আমাদের sp সংকরণ দেখা গেছে, এটার ক্ষেত্রে কি আমাদের sp সংকরণ দেখা গেছে, এটার ক্ষেত্রে কি sp2, এটার ক্ষেত্রে কি sp2, এটার ক্ষেত্রে কি আমাদের sp হচ্ছে 3, sp হচ্ছে 3। তার মানে কি দেখো এইগুলা একটার মধ্যে কি তোমার যে সবগুলোর মধ্যে কি এখানে এই যে sp যেটা আছে এটার মধ্যে কি আমাদের s চরিত্র সবচাইতে বেশি, s চরিত্র কি সবচাইতে বেশি হয়, সে কি হইছে আমাদের সবচাইতে এই যে কার্বনের মানে CH এর ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে নিতে পারবে, ফলে কি H+ ত্যাগ করবে, ফলে কি সেটা একটা শক্তিশালী অম্ল হবে। তাহলে কি এটা কি হবে একটা অম্ল হচ্ছে হবে, অম্লগুলোর তুলনায় এটিকে একটা অম্ল হচ্ছে হবে। ঠিক আছে, আনসার কি সেটা হচ্ছে বি হচ্ছে সঠিক আনসার। আচ্ছা এরপরে বলছে আদর্শ গ্যাসের সমীকরণ কি। আদর্শ গ্যাস হচ্ছে মানে কারা, যারা কি তোমার যে সকল তাপমাত্রাও চাপে, কি আদর্শ গ্যাস কারা সকল তাপমাত্রাও চাপে, তাপমাত্রাও চাপে হচ্ছে কি আমাদের বয়েল চার্লস এবং কি অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে। কি বয়েল আদর্শ গ্যাস কি বয়েল চার্লস হচ্ছে কি আমাদের ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, কার সূত্র বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাদের কি বলা হয় আমাদের সেটা হচ্ছে আদর্শ গ্যাস বলে, তাদের কি বলা হয় আমাদের আদর্শ গ্যাস বলা হয়। যারা কি সকল তাপমাত্রা চাপে বয়েল চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাদের কি বলা হয় আমাদের সেটা হচ্ছে আদর্শ গ্যাস বলা হয়। তাহলে দেখো এটা সমীকরণ কি Pv সমান হচ্ছে PV সমান হচ্ছে nRT, এটা হচ্ছে কি আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা PV সমান হচ্ছে 1/3 MnC², এটা কি তোমার আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। কি আদর্শ গ্যাসের হচ্ছে কি গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, আদর্শ গ্যাসের কি গতীয় হচ্ছে সমীকরণ। এটা তোমরা বলো তো এটা কে আবিষ্কার করছেন, আদর্শ গ্যাসের গতীয় সমীকরণটা কে আবিষ্কার করছেন এটা একটু বলো তো। আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণটা আছে এটা কে আবিষ্কার করছেন, কোন বিজ্ঞানী হচ্ছে কি কোন বিজ্ঞানী আবিষ্কার করছেন আদর্শ গ্যাসের হচ্ছে গতীয় সমীকরণটা, এটা একটু বলবা। আচ্ছা PV সমান RT, এখানে কি হইছে তোমার এখানে n সমান কত হইছে 1 মোল হইছে, তার মানে কি তোমার যে 1 মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ কি PV সমান RT। তাহলে এটা কি সেই সমীকরণ 1 মোল হচ্ছে কি 1 মোল হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ, 1 মোল গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে PV সমান RT হইছে। আচ্ছা P1 B1 সমান P2 V2, এটা কার সমীকরণ হইছে আমাদের যে আমরা বয়েলের সূত্র হচ্ছে জানি কি T স্থির, কি স্থির T স্থির হওয়ার কারণে কি হইছে তোমার বয়েল হচ্ছে কি হবে ব্যস্তানুপাতিক ছিল, তাহলে P ব্যস্তানুপাতিক হচ্ছে 1/V। তাহলে এখান থেকে আমরা যদি লিখি PV সমান হচ্ছে কি K, তাহলে কি হয় এখান থেকে P1 B1 সমান হচ্ছে কি P2 V2। তার মানে কি হয়েছে তোমার এটা কার সূত্র, এটা বয়েলের সূত্র, এটা কার সূত্র দেয়া আছে, এটা কি দেয়া আছে বয়েলের সূত্র দেয়া আছে, এটা কার সূত্র দেয়া আছে বয়েলের সূত্র হচ্ছে দেয়া আছে। ঠিক আছে, তাহলে বাকি যেটা আছে তাহলে কি এইটাই হচ্ছে কি আমাদের সঠিক আনসার। এটা কি হইতেছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ হইতেছে PV সমান nRT, এটা কি হইতেছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ হইতেছে। তাহলে এটা বলছো তোমরা যে হচ্ছে কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে কি কে আবিষ্কার করছেন, বিজ্ঞানী অসওয়াল্ড না, তো অসওয়াল্ড না, সেটা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। কে বিজ্ঞানী ক্লসিয়াস হচ্ছে কি আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ হচ্ছে আবিষ্কার করছে, বিজ্ঞানী ক্লসিয়াস। কে বিজ্ঞানী হচ্ছে কি ক্লসিয়াস হচ্ছে কি তোমার আদর্শ গ্যাসের হচ্ছে গতীয় সমীকরণ আবিষ্কার করছে, বিজ্ঞানী ক্লসিয়াস আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ আবিষ্কার হচ্ছে করছেন। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের কি তোমার লঘুকরণ সূত্র, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আচ্ছা এরপরে বলছে অলিফেনিক দ্বিবন্ধন হচ্ছে বিদ্যমান হচ্ছে কোনটা। আচ্ছা অলিফেনিক হচ্ছে কি অলিফেনিক যেটা আছে মানে অলিফিন যেটা আছে এটা কি তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা আচ্ছা এছাড়া অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কি আছে মনে রাখবা যে নামের জাতের সাথে যাদের ও আছে অথবা লো আছে, ও অথবা লো আছে তাদের মধ্যে কি তাদেরকে বলা হয় অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বলা হয়। তাহলে কি এছাড়াও কি অ্যাক্রালিক অ্যাসিড, ওলিক অ্যাসিড, লদে হচ্ছে কি লিনোলিক অ্যাসিড, এগুলো কি তোমার সবগুলো হচ্ছে কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, সবগুলাই কি আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তাহলে কি অলিফেনিক অ্যাসিড কি নামের মধ্যে কি আছে ও আছে, তার মানে কি এটা একটা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, কি ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আচ্ছা মনে রাখবা শুধুমাত্র অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এর ক্ষেত্রে কি তোমার মানে দ্বিবন্ধন থাকে, মানে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে কি তোমার অসম্পৃক্ত দ্বিবন্ধন থাকে, কি থাকে অসম্পৃক্ত দ্বিবন্ধন হচ্ছে থাকে। আচ্ছা এই চর্বি যেটা আছে এটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি এটা কি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এর ক্ষেত্রে দ্বিবন্ধন থাকে কিন্তু তোমার অসম্পৃক্ত দ্বিবন্ধন থাকে না, অসম্পৃক্ত দ্বিবন্ধন থাকে না। ঠিক আছে, তাহলে এটা কি আমাদের হওয়া সম্ভব না। আচ্ছা সাবান কি তোমার এটা হচ্ছে সোডিয়াম বা পটাশিয়ামের যে এইগুলো আছে এটা কি আমাদের সাবান বলা হয়, সোডিয়াম বা পটাশিয়ামের হচ্ছে কি বলা হয় সাবান হচ্ছে, সোডিয়াম বা পটাশিয়াম হচ্ছে লবণ কি বলা হয় কি আমাদের সাবান হচ্ছে বলা হয়। তার মানে কি আমাদের এটা হওয়া সম্ভব না, এর মধ্যে কি আমাদের হওয়া সম্ভব না। কার্বলিক অ্যাসিড কি এটা ফেনল, কার্বলিক অ্যাসিড নাম কি ফেনল,
ফেনল হচ্ছে কি তোমার বেনজিনের জাতক, ফেনলটা হচ্ছে বেনজিনের জাতক, তাহলে এটা কি আমাদের হওয়া সম্ভব না, এটা কি আমাদের হওয়া সম্ভব না। শুধুমাত্র কি দেখো তেল যেটা আছে এটা কি তোমার অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, মনে রাখতে পারো কিভাবে, আতেল দিয়ে মনে রাখতে পারো, কি দ্বারা, আতেল দিয়ে মনে রাখতে পারো। তোমরা এখানে আসো কেউ আতেল, এখানে কেউ কি আসো আতেল, আতেল হওয়া কিন্তু ভালো। পড়ালেখার ক্ষেত্রে যদি বন্ধু বান্ধব বলে যে বন্ধু তুই আতেল, তার মানে বুঝবা যে না তোমার পড়ালেখা ঠিক আছে, তার মানে কি বুঝবা তোমার পড়ালেখা কি আছে ঠিক আছে। যখন তোমার বন্ধু বলবে যে না বন্ধু তুই তো, বন্ধু বা বান্ধবী তুই আতেল, তার মানে বুঝবা কি তোমার পড়ালেখা যে রাইট 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 ট্র্যাকে তুমি আছো, সঠিক জায়গায় হচ্ছে আছো। আচ্ছা তাহলে কি আদে হচ্ছে অসম্পৃক্ত, আদে কি অসম্পৃক্ত, আদে হচ্ছে আমাদের অসম্পৃক্ত, আর তেল দিয়ে হচ্ছে কি তেল, আদে হচ্ছে অসম্পৃক্ত, তেল দিয়ে হচ্ছে তেল। তাহলে কি তেলটাও কি আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, তেলটা কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। তাহলে অলিফেনিক দ্বিবন্ধন এটা কি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ। তাহলে কি সেম সেম দেখো মানে হিসাব বরাবর মিলতেছে, হিসাব বরাবর মিলতেছে। যখন মধ্যে এরকম হয় না যে ওর এখানে 2টা নেয় ওর এখানে 6টা হয়ে গেছে, যে বলে হিসাব বরাবর, ওরকম হিসাব বরাবর না, এখানে কিন্তু একদম হিসাব মানে কোনো ভেজাল নাই, ভেজাল আছে কোনো ভেজাল নেই। দেখো হয়েছে অসম্পৃক্ত, এই যে দেখো আমাদের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তার মানে কি আনসার কি হয়েছে, আলটিমেটলি আনসার কি হইতেছে তোমার তেলই হচ্ছে কি আমাদের আনসার হইছে। তার মানে এখানে কি অসম্পৃক্ত দ্বিবন্ধন হচ্ছে থাকে, তাহলে কি শুধুমাত্র তেলটাই আমাদের সঠিক আনসার হইছে, কি হইতেছে তেলটাই সঠিক আনসার হইতেছে। ঠিক আছে, এই যে এইটা নিয়ে, এই কোশ্চেনটা নিয়ে তোমরা যারা সেকেন্ড টাইমার আছে এখানে, যে এই কোশ্চেনটা নিয়ে হচ্ছে ভাই কই থেকে কোশ্চেন আসছে, এটা তো বই থেকে আসে না, এটা কি বই থেকে কোশ্চেন তো আসছে না, এটা কি বই থেকে হচ্ছে কি, এটা তো বই থেকে হচ্ছে কি, যে হচ্ছে কি বই থেকে তো ভাই কোশ্চেন এটা আসে না, এটা কই থেকে আসছে। কিন্তু ভাই দেখো একটু চিন্তা করলেই কিন্তু হয়, দেখো যে ও আনলো মানে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তুমি দেখো তাহলে তেলটাকে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, জাস্ট দাগাই দিলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাইতো। সো এরকম যে পরীক্ষার হলে জাস্ট যে মানে বই ওরিয়েন্টেড চিন্তা ভাবনা থেকে একটু বাইরে মানে চিন্তা করতে হবে, ঠিক আছে, মানে মাথাটা খাটাইতে হবে একটু, যে ব্রেন যেটা আছে নলেজ যেটা আছে ওটাকে একটু কি ইউজ করতে হবে, এটা কি করতে হবে একটু ইউজ হচ্ছে করতে হবে। ঠিক আছে, আচ্ছা বলছে কোন অবস্থাকে এসটিপি বলে, এসটিপি মানে কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড হচ্ছে প্রেসার। আচ্ছা তিনটা জিনিস আছে, এসটিপি, এসএটিপি আর হচ্ছে কি এনটিপি, কি আছে এনটিপি। আচ্ছা এখানে হচ্ছে আমার কি তাপমাত্রা, চাপ আর হচ্ছে কি তোমার আয়তন, তাপমাত্রা, চাপ এবং হচ্ছে আয়তন। আচ্ছা এসটিপির ক্ষেত্রে তাপমাত্রা কত হয় আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন, কত 273 হচ্ছে কেলভিন। আচ্ছা এসটিপির ক্ষেত্রে কত হয় সেটা হচ্ছে এই দেখো এইখানে এ মানে হচ্ছে অ্যাম্বিয়েন্ট, এ মানে কি অ্যাম্বিয়েন্ট মানে কক্ষ তাপমাত্রা বা রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার মানে কত হয় 25 ডিগ্রি সেলসিয়াস, কত হয় 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি রুম টেম্পারেচার কত 25 ডিগ্রি সেলসিয়াস অথবা কত 298 কেলভিন, কত কেলভিন 298 কেলভিন। আচ্ছা পরে হচ্ছে এনটিপি, এনটিপি মানে কি ন্যাচারাল যে প্রাকৃতিক যেটা আছে। আচ্ছা এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কত 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি বা 293 হচ্ছে কেলভিন, 293 কেলভিন। আচ্ছা এখন দেখো চাপ হচ্ছে কত হবে, আয়তন কত হবে। আচ্ছা এসটিপির ক্ষেত্রে দেখো চাপ হচ্ছে আমাদের কত হয় 180, কত হয় 180 হয়, কত হয় 180 হয়। আচ্ছা এরপর এসটিপির ক্ষেত্রে হচ্ছে কত হয় সেটা হচ্ছে 100 কিলো প্যাসকেল হয়, কত হয় 100 কিলো প্যাসকেল হচ্ছে হয়। আচ্ছা আর এনটিপির ক্ষেত্রে কত হয় 180, কত হয় 180 হয়, 180 হচ্ছে হয়। আচ্ছা এখন আয়তনটা কত হবে, আচ্ছা মানে এসটিপির ক্ষেত্রে আয়তন কত হয় 22.4 লিটার, কত হয় 22.4 লিটার। আচ্ছা এসটিপির ক্ষেত্রে হচ্ছে 24 মনে রাখবা 7 এর পরের সংখ্যা কত 8, 8 এর পরের সংখ্যা কত 9, তাহলে কি 24.789, 7 এর পরের সংখ্যা 8, 8 এর পরের সংখ্যা 9, তাহলে 24.789। আচ্ছা আর এনটিপির ক্ষেত্রে কত হয় সেটা আয়তন কত হয় 24.04, 24.040, তাহলে 040 এটা কি তোমার হচ্ছে এনটিপির ক্ষেত্রে হয়। এখন দেখো তাহলে আমাদের চাইছে কি এসটিপি বলতে হচ্ছে কি বোঝায়, এসটিপি বলতে কি বোঝায়। আচ্ছা এখন দেখো আমাদের যে চাপ সম্পর্কিত আরো কিছু কথাবার্তা হচ্ছে আছে, তাহলে এইটা যদি আমরা একটু জানে নিতাম, এটা কি দেখো আমরা যদি একটু জানি ধরো মনে রাখবা যে 1 এটিএম যে কথা, 1 এটিএম যে কথা তাহলে হচ্ছে 1 হচ্ছে কি তোমার 1 এটিএম যে কথা 1 হচ্ছে কি বার হচ্ছে সেম কথা। আচ্ছা পরে হচ্ছে 1 মিলিমিটার পার চাপ যে কথা, 1 মিলিমিটার পার চাপ যে কথা, 1 টর সেম কথা, কি 1 টর হচ্ছে কি সেম কথা। আচ্ছা হচ্ছে 1 নিউটন পার মিটার স্কয়ার যে কথা, তাহলে এটা চাপের আছে একক, তাহলে কি 1 প্যাসকেল সেম কথা, 1 প্যাসকেল কি সেম কথা। জাস্ট এই তিনটা কথা মনে রাখবা, কি এই তিনটা কথা মনে রাখবা, ঠিক আছে। তাহলে কি চাপ রিলেটেড যে কোনো কনভার্সন ইনশাআল্লাহ তুমি পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা বলতে পারি কি এখান থেকে যে 1 এটিএম সমান 1 এটিএম সমান হচ্ছে কি 760 মিলিমিটার পার চাপ, 760 মিলিমিটার পার হচ্ছে চাপ সমান বলতে পারি আমি কি 76 সেন্টিমিটার পার চাপ, 76 সেন্টিমিটার হচ্ছে কি পার চাপ। আচ্ছা আরো আমি বলতে পারি কি এখান থেকে আরো কি বলতে পারি, এখানে সমান সমান বলতে পারি আমি 1 বার বলতে পারি, কি বলতে পারি সমান সমান 1 বার বলতে পারি, কত বলতে পারি 1 হচ্ছে বার বলতে পারি, 1 বার হচ্ছে বলতে পারি। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের আবার আমরা জানি কি যে 1 এটিএম সমান আবার হয় কি হয় 1 এটিএম সমান হচ্ছে তোমার 101.325 হচ্ছে কি হয় কিলো প্যাসকেল হয়, কত হয় কিলো প্যাসকেল হচ্ছে হয়, কিলো প্যাসকেল হয়। আচ্ছা বা হচ্ছে এটাকে আমরা কি লিখতে পারি 101.325 হচ্ছে কত আমাদের ইনটু হচ্ছে কত 10 কিউব ইনটু 10 কিউব হচ্ছে কি আমাদের হচ্ছে কিলো, এত কি প্যাসকেল, এত কি আমাদের
প্যাসকেল ইনটু হচ্ছে 10 কিউব ইনটু প্যাসকেল। আচ্ছা সমান আমি কি বলতে পারি এখান থেকে, সমান সমান আমি বলতে পারি এটা কি বলতে পারি 101.325 হচ্ছে ইনটু হচ্ছে কত আমাদের 10 কিউব হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি, নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি, কি বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার বলতে পারি, কি বলতে পারি নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে বলতে পারি। আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে হইলো। এখন দেখো তাহলে এই যে তোমার 760 মিলিমিটার বারচাপ আছে, এটাকে আমি বলতে পারি না 1 টর, এটাকে বলতে পারি কি 1 টর বলতে পারি না, 1 টর আমি কি বলতে পারি 760 মিলিমিটার বারচাপ, 760 মিলিমিটার বারচাপ। সো জাস্ট কি এই চারটা কথা এই তিনটা কথা জাস্ট মনে রাখবো, তাহলে তোমার চাপের যে কোনো কনভার্সন আসলে ইনশাআল্লাহ তুমি পারবা, চাপের যে কোনো কনভার্সন আসলে কি ইনশাআল্লাহ তুমি পারবা, ঠিক আছে, যে কোনো কনভার্সন আসলে কি তুমি হচ্ছে পারবা, বুঝছি। আচ্ছা তাহলে দেখো আমাদের কোশ্চেন হচ্ছে কি চাইছে, এখন দেখো এই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস এটি গ্যাস টিউবের ক্ষেত্রে হয়েছে, ঠিক আছে 760 সেন্টিমিটার বারচাপ কিন্তু না, এটা কিন্তু 760 কি মিলিমিটার বারচাপ, তার মানে কি এটা হওয়া সম্ভব না। 273 কেলভিন কি আমাদের শুধুমাত্র তাপমাত্রাই কিন্তু চাপ এই ক্ষেত্রে আছে, তার মানে কি এটা হওয়া সম্ভব না। আচ্ছা পরে 0 কেলভিন কি এটা পরম শূন্য তাপমাত্রা বলছে, তার মানে কি এটা হওয়া সম্ভব না। তার মানে দেখো জাস্ট এটা 0 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই কিন্তু সেলসিয়াস নাই কেলভিন আছে, সেটা কিন্তু খেয়াল করতে হবে, সেটা কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে 76 সেন্টিমিটার, এই দেখো 76 সেন্টিমিটার আমরা দেখো মাত্র হচ্ছে দেখছি, এই যে দেখো আমাদের 76 সেন্টিমিটার বারচাপ, দেখো 76 সেন্টিমিটার বারচাপ, তার মানে কি হইতেছে তোমার এই যে এটা কি হইতেছে, এটা কি হইতেছে সঠিক आंसर হইতেছে, কি হইতেছে তোমার ডি হচ্ছে সঠিক आंसर হইতেছে। এই যে 0 ডিগ্রি কেলভিন আছে, 0 কেলভিন এটা কি বোঝায় পরম শূন্য তাপমাত্রা বোঝায়, কি বোঝায় পরম শূন্য তাপমাত্রা বোঝায়, কি বোঝায় পরম শূন্য তাপমাত্রা বোঝায়। এখন বলতে পারো পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি, যেই তাপমাত্রা হচ্ছে তোমার যে আয়তন এবং গতিশক্তি হয় শূন্য হয়, যে তাপমাত্রা আয়তন এবং গতিশক্তি শূন্য হয় সেটাকে বলা হয় কি আমাদের পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এটাকে 0 কেলভিন মানে মনে রাখবা ওকে, মনে রাখবা কি ওকে, ওকে বলো কি যে ওকেই তো বলো, ও আর হচ্ছে কি মিলে কি হয় ওকে হয়, তাহলে কি ওকে মানে কি বোঝায় পরম শূন্য তাপমাত্রা, আর অথবা কি হয় মাইনাস 273 কত 273.15 ডিগ্রি হচ্ছে কি সেলসিয়াস, সেলসিয়াস আসলে এটা কেলভিন আসলে 0, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে দেখো আমাদের কি সেটা হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া হচ্ছে প্রধান উৎপাদের নাম কি, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি প্রধান উৎপাদের হচ্ছে নাম কি। আচ্ছা হফম্যান ডিগ্রেডেশন মানে কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ, কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কি উৎপন্ন হয়, এমিন উৎপন্ন হয়, এমিন অথবা এনিলিন উৎপন্ন, কি উৎপন্ন হয় এমিন অথবা কি হয় এনিলিন, এমিন অথবা কি এনিলিন উৎপন্ন হয়, এমিন অথবা এনিলিন উৎপন্ন হয়, কি উৎপন্ন হয় এমিন অথবা কি হয় এনিলিন উৎপন্ন, এমিন অথবা এনিলিন উৎপন্ন হয়। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কি উৎপন্ন হয় এমিন অথবা কি হয় এনিলিন উৎপন্ন হয়, ঠিক আছে। আচ্ছা দেখো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি আমরা একটু চিন্তা করি বিক্রিয়াটা কি হয়, এই ক্ষেত্রে আর হচ্ছে কি CO NH2 প্লাস হচ্ছে কি তোমার ব্রোমিন প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র হচ্ছে ক্ষার হচ্ছে বিক্রিয়া কি উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের কি এনিলিন উৎপন্ন করে, এনিলিন একটা অথবা এমিন উৎপন্ন করে, যে এনিলিন অথবা এমিন উৎপন্ন করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি উৎপন্ন করে, যেহেতু কি আমাদের মুক্ত শিকল তাহলে কি এমিন উৎপন্ন করবে, কি উৎপন্ন করবে আর হচ্ছে NH হচ্ছে টু আর NH2 প্লাস NaBr প্লাস হচ্ছে কি NaBr প্লাস হচ্ছে আমাদের NaBr প্লাস হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস পানি, সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পানি প্লাস পানি। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হয়, এটা কেন হচ্ছে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ মানে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াকরণ বলা হয়, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কেন বলা হয়, কারণ কি হয় এইখানে দেখো তোমার কার্বন কয়টা আছে, এখানে দেখো কার্বন কয়টা আছে, একটা কার্বন আছে, কিন্তু দেখো এই ক্ষেত্রে কার্বন কি হয়েছে তোমার একটা কি হয়েছে হ্রাস পাইছে, একটা হ্রাস পাইছে, যেহেতু কার্বন হচ্ছে হ্রাস পায় ডিগ্রেডেশন মানে কি হ্রাস পাওয়া, ক্ষুদ্রাংশকরণ মানে কি হ্রাস পাওয়া, তাহলে কি যেহেতু কার্বন সংখ্যা এখানে হ্রাস পায় এর জন্য এটাকে বলা হয় কি তোমার হফম্যান ক্ষুদ্রাংশকরণ, মানে হফম্যান হচ্ছে কি আবিষ্কারকের নাম, আর যেহেতু একটা হ্রাস পাইছে এর জন্য বলা হয় ক্ষুদ্রাংশকরণ, আবিষ্কারকের নাম অনুযায়ী কি হয়েছে এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হয়েছে, এটাকে বলা হয় কি আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান কি বলা হয় হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া হচ্ছে বলা হয়, এটাকে বলা হয় কি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি এটা হচ্ছে উৎপন্ন হয়েছে, আর হচ্ছে কি তুমি যদি হচ্ছে কি যে অ্যাসিড হচ্ছে কি অ্যাসিড হচ্ছে কি অ্যামাইড থেকে হচ্ছে বিক্রিয়া করা তখন কি উৎপন্ন হবে ওই সেম হচ্ছে কি জাস্ট এনিলিন উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে এনিলিন উৎপন্ন হবে, সেম কি হবে এই যে দেখো এই যে এটা হবে এখানে, তাহলে কি CO হচ্ছে কি NH2 হচ্ছে 2 তাহলে প্লাস সেম বিক্রিয়া প্লাস ব্রোমিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া উৎপন্ন করো, জাস্ট এখানে কি হবে তোমার হচ্ছে কি এখানে এনিলিন উৎপন্ন, কি উৎপন্ন হবে এনিলিন হচ্ছে উৎপন্ন হবে NH2 আচ্ছা প্লাস হচ্ছে NaBr প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস পানি, তাহলে কি এটার মধ্যে হচ্ছে এনিলিন উৎপন্ন হবে। তাহলে এটাও কি আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে কি যে এটা হচ্ছে আমাদের কি সঠিক आंसर, কোনটা এটা কিন্তু না, এটা কিন্তু না, এটা কিন্তু অ্যাসিড অ্যামাইড, এটা কিন্তু आंसर কি आंसर কিন্তু সি, आंसर কি সেটা হচ্ছে সি হচ্ছে কি সঠিক आंसर। তাহলে কি এটা হচ্ছে অ্যাসিড হচ্ছে অ্যামাইড, এটা কি অ্যাসিড ক্লোরাইড, এটা কি অ্যাসিড হচ্ছে কি তোমার ব্রোমাইড। তাহলে দেখো সবগুলাই কিন্তু তোমার অ্যাসিডের জাতক থেকে কোশ্চেন আসছে, সব কোশ্চেন কিন্তু তোমার অপশনে যা আছে সব কোশ্চেন কিন্তু অ্যাসিডের জাতক থেকে আসছে, কই থেকে আসছে অ্যাসিডের হচ্ছে কি জাতক থেকে আসছে, কই থেকে আসছে অ্যাসিডের জাতক থেকে আসছে। সো অ্যাসিডের জাতকটা খুবই ভালোভাবে পড়ে নিবে, কি অ্যাসিডের জাতক যেটা আছে সেটা কি খুবই ভালোভাবে পড়ে নিবা। আচ্ছা লাস্ট কোশ্চেন আজকের বলছে নিচের কোনটা অবস্থান্তর মৌল, আচ্ছা
অবস্থান্তরমূলক হওয়ার শর্ত কি, যে আমাদের কি আয়ন অবস্থায়, কোন অবস্থায়, আয়ন অবস্থায়, আয়ন অবস্থায় কি ডি অরবিটালে, আয়ন অবস্থায় কি ডি অরবিটালে কত 1 থেকে 9টা ইলেকট্রন থাকলে তারা আমাদের কি অবস্থান্তরমূলক হয়, তারা কি হয় অবস্থান্তরমূলক হয়। যাদের মধ্যে কি ডি আয়ন অবস্থায় কত ডি 0 অথবা কত ডি 10 থাকে তারা কিন্তু কি আমার অবস্থান্তরমূলক না, তারা কিন্তু কি আমাদের অবস্থান্তরমূলক না। দেখো স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম হচ্ছে কি স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়াম কি 3+। আচ্ছা এই ক্ষেত্রে কি তোমার ডি তে কয়টা থাকে 3d আর হচ্ছে কত 4s, 4s কত হয় সেটা হচ্ছে আমাদের 4s হচ্ছে কত 0 আর হচ্ছে 3d কত হয় 0 হয়, 3d কত হয় 0 হয়। তার মানে কি দেখো এখানে 0টা ইলেকট্রন, তার মানে কি এটা কিন্তু কি কোন অবস্থান্তরমূলক না, স্ক্যান্ডিয়াম কি অবস্থান্তরমূলক না। জিঙ্ক 2+, দেখো জিঙ্ক 2+, জিঙ্ক হচ্ছে 2+, তাহলে এই ক্ষেত্রে কি থাকে 3d 10 আর হচ্ছে কত 4s হচ্ছে 0, 4s 0। তাহলে দেখো ডি তে কয়টা আছে 10টা, তার মানে কি এটাও কি কোনো হচ্ছে আমার অবস্থান্তরমূলক না। তাহলে মানে কি স্ক্যান্ডিয়াম 3+ এবং কি জিঙ্ক 2+ এটা কি আমাদের অবস্থান্তরমূলক কি না, এরা কি অবস্থান্তরমূলক না। তাহলে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, দেখো কোন অবস্থায় আয়ন অবস্থায়, কোন অবস্থায় আয়ন অবস্থায়, এটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল করতে হবে। দেখো তুমি স্ক্যান্ডিয়ামকে যদি হচ্ছে তুমি আয়ন অবস্থায় না রাখো তখন কিন্তু এখানে কি একটা ইলেকট্রন থাকে, তার মানে সে কিন্তু অবস্থান্তরমূলক হয়ে যাইতেছে। সো অবশ্যই খেয়াল করতে হবে কোন অবস্থায় আয়ন অবস্থায়, কোন অবস্থায় আয়ন অবস্থায় যদি ডিতে 1 থেকে 9টা ইলেকট্রন থাকে তার মানে কি তারা অবস্থান্তরমূলক, তারা কি অবস্থান্তরমূলক, ঠিক আছে। সোডিয়াম তো অবস্থান্তরমূলক হওয়া সম্ভবই না, সোডিয়াম তো ডি অরবিটালই নাই। রুবিডিয়াম তো গেলে 1 নম্বর গ্রুপের মূল্য, পর হচ্ছে কি নিয়ন কি নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন কি 18 নম্বর গ্রুপের মূল্য, তার মানে কি এটা হচ্ছে কি 1 নম্বর গ্রুপের মূল্য, এটা কত ইয়ে হচ্ছে কি রুবিডিয়াম হচ্ছে কি আমাদের 1 নম্বর হচ্ছে গ্রুপের মূল্য। আচ্ছা এরপর হচ্ছে নিকেল যেটা কি সেটা হচ্ছে কি আমাদের তাহলে কি ডি ব্লক মূল্য হয়েছে, নিকেল যেটা আছে সেটা কি হইতেছে আমাদের ডি ব্লক মূল্য হইতেছে, ঠিক আছে। এটা কত নিকেল কত আমাদের সেটা হচ্ছে 27 হয়, কত হয় 27 হচ্ছে হয়, নিকেল কত হয় 27। তার মানে যদি আমরা একটু দেখি ইলেকট্রন বিন্যাসটা 3d আর হচ্ছে কত 4s, 4s হচ্ছে 2, 3d কত 7। তাহলে দেখো ডিতে কয়টা আছে 7টা ইলেকট্রন, তার মানে কত 1 থেকে 9 এর মধ্যে হইছে, তার মানে কি হইছে একটা এটা একটা কি হইছে অবস্থান্তরমূলক হইছে, এটা একটা কি আমাদের অবস্থান্তরমূলক হইছে। তার মানে आंसर কি হইছে মানে ডি হচ্ছে সঠিক आंसर হইছে, কি হইতেছে ডি হচ্ছে আমাদের সঠিক आंसर হইতেছে, বুঝছি। তাহলে ছিল আজকের ক্লাস ছিল আমাদের এতটুকুই, যে আমরা নেক্সট যে হচ্ছে ক্লাস আছে সেটা হচ্ছে আমরা যে রাজশাহীর যে লাস্টের কোশ্চেন আছে বা হচ্ছে যে লাস্টের যে কোশ্চেনগুলো আছে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, সেটা কি আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে, বুঝছি। তো আজকের ক্লাসে এতটুকুই, যে হচ্ছে নামাজের সময় হয়ে গেছে আজকে, আর হচ্ছে দীর্ঘায়িত করবো না। সবাই ভালো থাকো, নামাজ পড়তে যাও, আর হচ্ছে হ্যাঁ সবাই ভালো থাকো, ঠিক আছে, আসসালামু আলাইকুম।